এই, তোর এরকম অবস্থা কেন? আপু আমাকে বাঁচাও এই নরখাদকের হাত থেকে। রাকিব তোর এই অবস্থা করছে মানে কি বলতে চাইতেছিস? আপু বিশ্বাস কর তুই, আমি একা রুমে বসে গান শুনতেছি, রাকিব ভাইয়া এসে রুমের দরজা বন্ধ করে। আমি জান্নাতের কথা শুনে একদম বাকরুদ্ধ হয়ে গেলাম। সব কিছু এত তাড়াতাড়ি হচ্ছে যে আমার যা বলার বাহিরে। একটা মেয়ে কত না অভিনয় করতে পারে। আয়েশা আমার কাছে এসেই, জান্নাত যা বললো তা কি সবই সত্যি? বিশ্বাস করো আমি এসব কিছু করিনি। আয়শা, এই ছেলে মিথ্যে বলছে। আমি নিজেই ধাক্কা দেওয়ার আওয়াজ শুনেছি। এসব মিথ্যা, আমি কিছু করিনি। আয়েশা, তুমি তো আমায়। কত আর মিথ্যা বলবি তুই? এতই তোর দেহের প্রতি লোভ, আমায় বলতে পারতি। আমি কি করব ভেবে পাচ্ছি না। আমার কথা কেউ বিশ্বাস করছে না। সি সি, তোমায় ভালো ছেলে ভেবেছিলাম, আর তুমি এরকম একটা লম্পট ছেলে। আয়েশা বিশ্বাস করো, আমি সব কিছু করিনি। তোর মতো ছেলে আমার হাত কোন সাহসে ধরিস? আর কি বললি তুই? কিছু করিসনি? তুই জান্নাতকে ধর্ষণ করতে চাসনি? নিজেও চোখে দেখে কি করে বিশ্বাস করব তোকে? আপু এত কথা না বলে পুলিশকে ধরিয়ে দে। সি বাবা, তোমায় কিছু না থাকার সত্ত্বেও শুধু মেয়েটার মুখের দিকে চেয়ে তোমার হাতে তুলে দিলাম, আর তুমি আমায় পায়ে কোড়াল মারলে। আমি নিশ্চুপ হয়ে শুনেই যাচ্ছি। কী বা বলবো? যার জন্য এই বাড়িতে আছি সেও তো ভুল বুঝলো, আমায় দর্শক বানিয়ে দিল। ইতিমধ্যে পুলিশে চলে আসলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলেকে ধরে নিয়ে যাও। বিশ্বাস করো আয়েশা, আমি এসব করিনি। আমার কথা একটাবার বিশ্বাস করো। এই, তোর কি শুনবো রে? তোর কি শুনবো? আরে যেন কোনো দিন না দেখি তোর এই মুখ। যদি সামনে আসিস সেই দিন আমার মরা মুখ দেখবি, আর আমি তোকে খুব তাড়াতাড়ি ডিভোর্স পেপার দিয়ে দেব। গুড মর্নিং আম্মু। গুড মর্নিং। আব্বু কোথায় আম্মু? অফিসে নাকি জরুরি একটা কাজ পড়ে গেছে, তাই আজকে একটু তাড়াতাড়ি চলে গেছেন। কিন্তু তুই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলি কিভাবে? আসলে আম্মু, আজকের নাকি আমাদের কলেজের একজন নতুন টিচার আসবে। প্রধান শিক্ষক বলেছে উনি নাকি খুবই রাগী। যদি আমার সাথে রাগ দেখায় তাহলে ওই রাগী গেরিলা চুল ছিঁড়ে হাতে দিয়ে দেবো। অবশেষে মনে হয় তোকে ঠিক করার জন্য আল্লাহ ওনাকে পাঠিয়েছেন। আম্মু তুমিও শুরু করলা? তাড়াতাড়ি খা, লেট হয়ে যাবে তো। সত্যিই তো অনেকটা লেট হয়ে গেল। আমি বরং তাড়াতাড়ি নাস্তাটা সেরে ফেলি। আরে আস্তে আস্তে খা। মা আমি গেলাম। একটু এদিকে আয়, কালো টিকা দিয়ে দি। আজকে যে আমার মেয়েটাকে ভারী মিষ্টি লাগছে। মারিহার গায়ের রং দুধে আলতা, চোখ দুটি টানা টানা, ঠোঁট দুটি যেন গোলাপের পাপড়ি, ঠোঁটের ডান দিকে একটা তিল যা ওর সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। আগে একটা নীল গাউন পরেছে, সাথে নীল রঙের চুল, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। দেখতে ছোট্ট একটা পুতুলের মতো লাগছে। এবার গল্পে ফিরে যাওয়া যাক। তুমিও না মা? এখন আসি আমি, বাই। দেখে শুনে যাবি। গুড মর্নিং অল ফ্রেন্ডস। রে, তোদের মুখ এমন শুকিয়ে আছে কেন? আশা, কি হয়েছে রে? তোর ভাই আসবে বলে এত ভয় পাচ্ছিস কেন? আমি তো জানতাম তোর ভাই আমেরিকা থাকে। ভাইয়া 2 দিন আগে দেশে ফিরেছে আর এখানে জয়েন দিয়েছে। তো এতে ভয় পাওয়ার কি আছে হাতির মাসি? আমার ভাইকে তুই চিনিস না। আমার ভাই অল্পতেই খুব রেগে যান। একবার আমার বেগে একটা লাভ লেটার পেয়েছিল, তারপর এমন একটা চড় দিয়েছিল আমার নাক থেকে রক্ত বের হয়ে আমি সেখানে জ্ঞান হারাই। তার কয়েকদিন পর ভাইয়া আমেরিকা চলে যায়। আল্লাহ, নিজের বোনকে মেরে ডাইনোসরটার এই অবস্থা করছে, তাহলে আমাকে তো মেরেই ফেলবে। তাড়াতাড়ি চল, এবার কিন্তু লেট হয়ে যাচ্ছে। গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। কালকেই তোমাদের নতুন স্যার আসার কথা জানিয়ে দেওয়া হয়েছিল। ওনার নাম আরাফ চৌধুরী। বেশ গরম মেজাজের মানুষ, তাই সবাই সতর্ক থাকলে একটু। স্যার ভিতরে আসুন। তারপর একটা ছেলে রুমে প্রবেশ করলো। বয়স 25-এর কাছাকাছি হবে। লম্বা, গায়ের রং ফর্সা, ঠোঁট দুটি হালকা গোলাপি রঙের, চোখ দুটি ছোট ছোট কিন্তু অনেক মায়াবী। নীল রঙের শার্টের সাথে সাদা রঙের প্যান্ট, সব মিলিয়ে অসম্ভব সুন্দর। তোর কুনজর থেকে বাঁচানোর জন্য বলেনি? এত যখন পছন্দ হয়েছে বিয়ে করে নে না, হাতির মাসি কোথাকার। তোরা থামবি? আমি কি করলাম? আমি তো একটা কথাও বলিনি। মারিয়া প্লিজ।
এবারের মতো ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর আরাফ বক্তৃতা দেওয়া শুরু করলো। I am Mr. Araf Chaudhary. Come from USA. I am your English teacher. আল্লাহ, আমি তো শেষ। আমি তো ইংরেজি এত বেশি বুঝি না, আবার বলতেও পারি না। আশা, তোর ভাই বক্তৃতা দিচ্ছে নাকি হুমকি? তোর দিন শেষ হয়ে এলো রে। তুই সান্ত্বনা না দিয়ে বড় ভাইয়ের মতো হুমকি দিচ্ছিস। মনে তো করতেছে তোকে মায়েরা জেল বানাইয়া রুটির সাথে লাগাইয়া খাই। তোর ধলাইন্দর ভাই ইংরেজিতে কি বলছে রে? এখন চুপ থাক, ক্লাস শেষে বুঝিয়ে দিব। স্যার, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড এনিথিং। হোয়াট আর ইউর লেকচার? Anything wrong, Miss Asha? আসলে আই হ্যাভ সাম প্রবলেম ইন ইংলিশ। আই ইফ লেকচার ইন বাংলা। What? কালকে থেকে বাংলায় বলবো, কিন্তু এখন কথা বলার জন্য তোমার শাস্তি হলো মাঠে কান ধরে দাঁড়িয়ে থাকবে। স্যার, এত রোদে? Shut up. Get lost from my class right now. মারিহা এক দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। 30 মিনিট পর। ভালোই হয়েছে, ওই ধলা ইংরেজির লেকচার শুনবার চেয়ে মাঠে দাঁড়িয়ে থাকা অনেক ভালো। আল্লাহ, এত গরম পড়ছে যে এখন আমার মাথায় একটা ডিম ভেঙে দিলে অমলেট হয়ে যাবে। সূর্য মামা গো, তোমার ব্রাইটনেসটা একটু কমাও। কিছুক্ষণ পর ছুটির ঘন্টা পড়ল। কেমন লাগছে মারিয়া, মাই দোস্ত? এত শীত পড়ছে কি বলবো। আমাকে একটা কম্বল এনে দে, শীতের ঠেলায় তো উগান্ডাদের মতো হয়ে যাচ্ছি। তাই বুঝি? ডাইনির মাসি কোথাকার, একে তো গরমে উগান্ডাদের মতো হয়ে গেছি, আর তুই জিজ্ঞাসা করছিস কেমন লাগছে। আর কি নাকি আছে? আজকে যে অধ্যায়টা পড়িয়েছে সবটা বাড়ির পড়া দিয়ে দিয়েছে। আল্লাহ, ফিলিং স্মল হার্ট অ্যাটাক। এবার তাড়াতাড়ি বাড়ি চল, বাসায় গিয়ে বই নিয়ে বসতে হবে। হ্যাঁ চল এবার। দুপুর 1টা। টিং 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 টং। আজ এত দেরি হলো মারিহা? জলদি গিয়ে ফ্রেশ হয়ে আয়, তোর আব্বু খাবার টেবিলে অপেক্ষা করছেন। এখন ফ্রেশ হয়ে আসছি আম্মু। মারিহা, আজকে তোকে এত ক্লান্ত লাগছে কেন? আজকে নতুন স্যার আসছে তো, তাই স্যারের খাতির দাঁড়িয়ে আমাকেই করতে হয়েছে, তাই ক্লান্ত হয়ে গেছি। আমার খাওয়া শেষ, আমি যাই আব্বু। রুমে গিয়ে ঘুমাবে এখন, না হলে ক্লান্তি দূর হবে না। হ্যাঁ ওকে আব্বু। আম্মু, একটু পরে আমার জন্য একটা জুস নিয়ে এসো। আচ্ছা, এখন গিয়ে ঘুমিয়ে পড়। রাত 1:30। আল্লাহ, এত পড়া তো আমি সারা জীবনেও পড়ছি না, তবু অর্ধেক পড়া এখনো বাকি আছে। কালকে ওই রাগী ধলা ইন্দুরের আবার কোন নতুন অত্যাচার ভোগ করা লাগে আল্লাহই ভালো জানেন। এখন বরং এসব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ি। কালকে ওই ধলা ইন্দুর কি করবে কালকেই না হয় দেখে নিব। দেখা যাক কাল কি হয়। সকালে নাস্তার টেবিলে। আল্লাহ, মা, তোমার মেয়েকে আজ শেষবারের মতো দেখে নাও। কি এসব আবল তাবল বকছিস? মারিহা, কুলে কি কোনো সমস্যা হয়েছে মা? আমাদের যে নতুন স্যার আসছে উনি অনেক রাগী, সারা রাত পড়েও ওনার পড়া শেষ করতে পারিনি। আজকে আমাকে মেরেই ফেলবে। আমার চাইনামাজটা যাদের দাওয়াত দিতে হবে লিস্টটা বানিয়ে দিয়ে গেলাম। আল্লাহ, শেষ পর্যন্ত এমন কাউকে পাঠিয়েছেন যাকে তুই ভয় পাস। আর কয়েকটা দিন যাইতে দাও, ওনার এমন অবস্থা করব যে আমাকে দেখলেই যাতে লুকিয়ে থাকতে হয়। তা এই স্যারের কোনো নাম দিলি না? দিয়েছি তো, রাগী ধলা ইন্দুর আর ধলা ইংরেজ। আমাদের মেয়ে কিন্তু অনেক সুন্দর নামকরণ করে মারিহার মা। আপনিও শুরু করেছেন? মারিহা, তোর আম্মু তো খেপেছে রে। চল জলদি বাসা থেকে বের হয়ে যাই। আমার পেট ভরে গেছে আম্মু, এবার আমি যাই। বিদায় আম্মু আব্বু। মারিয়া, তোর কি পড়া শেষ হয়েছে? অর্ধেকটা পড়ছি। আমি তো লাস্টের 2 পেজ শেষ করতে পারিনি। আমার এই অধ্যায়টা আগে একটু পড়া ছিল, তাই বেশি সমস্যা হয়নি শেষ করতে। সবাই একসঙ্গে ক্লাসে প্রবেশ করলো। প্রথম ঘন্টা শেষ হলো। দ্বিতীয় ঘন্টায় আরফ রুমে প্রবেশ করলো। আজকে পড়া পারি না বলে লাস্টে বেঞ্চে বসেছি, যাতে আমার পড়া ধরার আগে ঘন্টা চলে যায়। আমার মাথায় এত বুদ্ধি যে কিভাবে আসে আল্লাহই ভালো জানে। আরফ লাস্ট বেঞ্চ থেকে পড়া নেওয়া শুরু করলো। নীলা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরে বসে গেল। এই ধলা ইন্দুরের মাথায় তো অনেক বুদ্ধি, আমার আর বাঁচার কোনো সুযোগই রইল না। Now you stand up. মারিহা দাঁড়িয়ে গেল। What's your name? জি, মারিহা। Mariha, have you finished your lesson? আই ফিনিশ বাল্ব। What rubbish you are. সরি স্যার। What do you mean by sorry? স্যার, অ্যাকচুয়ালি পুরো ক্লাসে ওইখানে দাঁড়িয়ে থাকুন।
কিন্তু স্যার কালকে ফার্স্ট বেঞ্চে বসবেন। স্যার কালকে এই অধ্যায়টা সবটা পড়বেন। এখন যদি কিছু বলতে চাই আরও শাস্তি দিবে এই ধলা ইন্দুর। এর চেয়ে ভালো চুপ থাকি। মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। ক্লাস শেষে কালকে কিন্তু সব পড়া শেষ করে আসবি সবাই। পারবো না। ইচ্ছে তো করতেছে তোর ভাইয়ের মাথাটা ন্যাড়া করিয়ে মাথার মধ্যে ধুম ধুম গান লাগিয়ে ডান্সিং করতে। ওই ধলা ইন্দুরের পক্ষে কথা বলা। তবে আজ তোর একদিন আমার একদিন বলেই বই দিয়ে নীলের দিকে ঢিল ছুড়ল। আর মাহিরার কপালের দোষে বইটা পড়ল আরাফের উপর। কারণ ওই দিক দিয়ে আরাফ একটু দরকারি কাজে প্রধান শিক্ষকের রুমে যাচ্ছিল। তোদের কিন্তু আগেই বলে দিয়ে গেলাম, আমার 40-আয় তোদের দাওয়াত দেইনি। বেশ হয়েছে, আমাকে বই ছুঁড়ে মারতে গেছিলি আর পড়লো স্যারের ওপর। এবার ঠেলা সামলা। এই কালা কুমিরের বাচ্চা, তুই চুপ থাক। যদি প্রাণে বেঁচে ফিরে আসতে পারি তোর একদিন নয়তো আমার একদিন। স্যার সরি। ভাইয়া আমার একটা স্যার প্লিজ আমায় মাফ করে দেন। আমি তো ইচ্ছে করে। আল্লাহ মারিয়াকে বাঁচাও, কারণ আমার ভাইয়ের রাগ যে কতটা ভয়ঙ্কর তা শুধু আমি জানি। কিরে, স্যার সেই কখন দরজা বন্ধ করলেন? খোলার তো কোনো নামগন্ধই নেই। এবার তো আমারও ভয় করছে। ওই তো স্যার দরজা খুললেন আর মারিয়া স্যারের রুম থেকে কান্না করতে করতে বের হচ্ছে। মারিয়া, তুই কান্না করছিস কেন? কিরে, উত্তর দিচ্ছিস না কেন? কেন, আমার ভাই কি করেছে? ওই ধলা ইন্দুর এটা আমার সাথে কিভাবে করতে পারলো? বললি তো কি হয়েছে? আমাকে এক পায়ে এতক্ষণ দাঁড় করিয়ে রাখছে ওই রাগী ধলা ইংরেজ। ইংরেজ চলে গেছে, তোর ভাইকে ফেলে গেছে। এইখানে ওনার অত্যাচার শেষ হয়নি। আর কি শাস্তি দিয়েছে? ওই ধলা ইন্দুর বলছে ওনার যেসব কাজ কেরানি করে কাল থেকে সব আমায় করতে হবে। কি না আগে জি, একটু আগেও রানী ছিলাম আর এখন কেরানি। আহারে, বললেই জোরে এসে দিল। চুপ কর তুই, নাহলে তোকে তেলে ভেজে মানুষ নীল কাবাব বানিয়ে ফেলবো। দেখি ভাইয়াকে বলে মানানো যায় কিনা। চল, পা প্রচুর ব্যথা করছে। মারিহা, তোমার দিন কেমন কাটলো আজকে? খুবই স্মরণীয় একটা দিন। নিশ্চিত নতুন স্যার বকা দিয়েছে কোনো কারণে। আরে না আম্মু, আজকে পড়া পাড়ায় আমার অনেক গুণগান করছেন। ওই ধলা ইন্দুর আমার যেই গুণগান করছে আম্মু শুনতে পারলে ঝাড়ু দিয়ে পিটিয়ে আমার খাতিরদারি করবে। এর থেকে না বলাই ভালো। আমি এখন উঠে অফিসে জরুরি মিটিং আছে। আমিও উঠি, আমার খাওয়া শেষ। আল্লাহ আমাকে এই ধলা ইন্দুরের অত্যাচার থেকে মুক্তি দাও। আমার জন্য কাল কিসের ব্যবস্থা করছে কি জানি। ভাইকে বোঝানোর অনেক চেষ্টা করছি, কিন্তু ভাইয়াকে মানাতে পারিনি। আজকে মারিয়াকে আমরা কেরানির ভূমিকা দেখাবো। একদম আগে বাজে বকিস না, নাইজেরিয়ান অ্যানাগন্ডা। এবার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, জলদি চল। জি স্যার, তোর অল দ্য বেস্টের গুষ্টি কিলাই। স্যার আসতে পারি? স্যার আমাকে কি কি কাজ করতে হবে? এই নিন স্যার। আমি কি কোনো ভুল করে ফেলেছি স্যার? এক্ষুনি আনছি স্যার। তোকে পানি না পেট্রোল খাওয়ানো উচিত, ধলা ইন্দুর কোথাকার। এই নিন, এই যে নিন, আপনার মোবাইল নিন। এখনই আনছি। সরি স্যার। না, ধলা ইন্দুরের মতো। হায় আল্লাহ, আমি এটা কি বলে ফেললাম? স্যার কি ধলা ইন্দুর মানে জানে না? একটু বাজিয়ে দেখি তো। স্যার, ধলা ইন্দুর মানে হলো খুব সুন্দর, স্মার্ট ও আকর্ষণীয়। স্যার একদম ঠিক বলেছেন। এখনই করে দিচ্ছি ধলা ইন্দুর স্যার। এখন যাই ধলা ইন্দুর স্যার। ভাইয়া দেখো তো আমাকে এই জামাটাই কেমন লাগছে। এসব তুই কি বলছিস ভাই? তুই ঢলা ইঁদুরের মানে জানিস? নো, ঢলা ইঁদুর মিন্স হোয়াইট র্যাট। ইয়েস। ওই ধলা ইন্দুর স্যার ধলা ইন্দুরের মানেই জানে না আব্বু। আমি বলছি ধলা ইন্দুরের মানে হলো স্মার্ট, সুন্দর ও আকর্ষণীয় বলেই জোরে জোরে হাসতে শুরু করলো। পাগলি মেয়ে একটা। উনি বলছে ওনাকে যাতে ধলা ইন্দুর স্যার বলে ডাকি। মারিয়া, কালকে তুই ভাইকে কিছু বলেছিলি? কই না তো। আসল ঘটনা তো তখন বুঝতে পারবি যখন তোর ভাইকে তোর সামনেই ধলা ইন্দুর বলে ডাকবো। কালকে তোকে নিয়ে কি কি কাজ করালো করে মারিয়া? অনেক কাজেই করিয়েছে ওই ধলা ইন্দুর। এসব বাদ দিয়ে ক্লাসে চল। ও হ্যাঁ, আশা করি সবাই পড়া ফিনিশ করে এসেছো। ইয়েস স্যার। আমি একে একে সবার পড়া ধরলাম। এবার মারিহার পালা। পড়া শিখেছেন? আপনি পড়া শিখেছেন? ইদানিং কোন দিক দিয়ে সূর্য উঠছে?
এই আশা, কোন দিক দিয়ে উঠছে রে? স্যার পশ্চিম দিকে। পশ্চিম দিক দিয়েও সূর্য ওঠে? আমার তো জানা ছিল না। মারিয়া, আপনার কথা পুরাই ধলাই দূর লাগছে। আমি তো নিজেই ফাঁদে নিজেই ফেসে গেলাম। 5 মিনিট। আর বলতে হবে না স্যার, আমি এখনই আসছি। আমার পায়ে তো ব্যথা করছে কেন বুঝতে পারছি না, একটু টিপে দিন। স্যার আমি ইয়েস, কালকে যা করেছেন তার জন্য তো এখন অনেক শাস্তি বাকি। স্যার কি তাহলে সব সত্য জেনে গেল? ইয়েস মিস মারিয়া, আই নো এভরিথিং। উনি আমার মনের কথা জানলো কিভাবে? আমাকে এই ধলা ইন্দুর কি ভাবছে? মন তো চাচ্ছে এই ধলা ইন্দুরকে বুড়হানি বানিয়ে ভাতের সাথে খাই। এই গরম তো এমনিতেই ভালো লাগছে না, তার উপরে এই মহারাজের পা টিপো। কি হলো, পার্টি বা বন্ধ করলেন কেন? স্যার আপনাকে এরকম দেখাচ্ছে কেন? আমি গরম একদমই সহ্য করতে পারি না। এসিটা নষ্ট হয়ে গেছে, তারপর 1 ঘন্টা আগে লোককে ফোন দিয়েছি, কিন্তু এখনো আসছে না কেন? যান, জলদি গিয়ে দেখে আসেন কেউ আসছে কিনা। স্যার এখনই যাচ্ছি। ওই ধলা ইন্দুরের গরম কিভাবে সহ্য হবে? ওই ধলা ইন্দুর তো নিজেই গরম থাকে সব সময়। গরমের উপরে গরম পড়লে যা হয় আর কি। লোক এখনো কেন আসছে না? ওইদিকে ওই ধলা ইন্দুর তো গরমে এক্ষুনি ব্লাস্ট হয়ে যাবে। Hi, I am Tamim. What's your name, sexy girls? এই মুখ সামলে কথা বলুন। মুখ সামলে কথা বলছি জান। এই বেশি চান চান করলে আপনার জান নিয়ে নিব বলে দিলাম। দেখি কেমন করে জান নেও। এই কে বে তুই? আই এম আরাফ, প্রফেসর অফ দিস কলেজ। সরি স্যার, আমি বুঝতে পারিনি। হোয়াট ডু ইউ মিন বাই সরি? বলে কষিয়ে তামিমকে একটা চড় মারলাম। চড়টা এত জোরে মেরেছিলাম যে তামিমের নাক মুখ ফেটে রক্ত পড়তে শুরু করে। আরেকটা চড় মারতে যাব, তখনই মারিয়া আমার হাতটা ধরে ফেলে। স্যার প্লিজ আর মারবেন না, আরেকবার মারলে এখানেই মারা পড়বে। মিস্টার তামিম, আপনাকে এইবারের মতো ছেড়ে দিলাম। এরপর থেকে যদি কোনো মেয়ের সাথে এমন করতে দেখি, তাহলে ওই দিনই হবে আপনার জীবনের শেষ দিন। মাইন্ড ইট। এর শাস্তি তো মিস মারিয়া আপনাকে পেতেই হবে। আশা, ওই ধলা ইন্দুরকে যতটুকু খারাপ ভাবছিলাম ততটা খারাপও না। আমার ভাই আবার তোর কাছে ভালো হলো কবে থেকে? মারিয়া, তুই এসব বলছিস? তোরা তো এমন অবাক হচ্ছিস, মনে হচ্ছে ওই ধলা ইন্দুরের মাথায় শিং দেখে ফেলেছিস। অবাক হওয়ার কথা বলে অবাক হব না? আজকে তামিম বলে একটা ছেলে আমার সাথে অসভ্যতা করছিল। ধলা ইন্দুর ওই কালা কুমিরকে এমন চট দিয়েছে যে ওর নাক মুখ থেকে রক্ত পড়া শুরু হয়ে যায়। তামিম ছেলেটা গুন্ডা টাইপের, কলেজের সব মেয়েদের খারাপ নজরে দেখে। তুই সামনে চড়িস মারিয়া। আমি তো ভাবছি ওই ধলা ইন্দুর যদি আমাকে 2 গালে একসাথে চড় মারে, আমার চেহারা তো পেন্সিল সাইজের হয়ে যাবে। ওই পেতনির খালা, বেশি কথা বলবি না। আমার ভাইয়ের রাগটা বেশি, কিন্তু মনের দিক থেকে অনেক ভালো। এক পেতনি ধলা ইন্দুরের প্রেমে পড়েছে, এটা টিভিতে ব্রেকিং নিউজ হিসাবে দেওয়া দরকার। তুই তো পুরোই কিউটের ডিব্বা। তুই এত সুন্দর হলি কিভাবে? তুই যদি ভেবে থাকিস আমি তোকে এসব বলবো, তাহলে এটা তোর সম্পূর্ণ ভুল ধারণা। তোর চেহারা দেখলে তো পেতনিও ভয়ে 1 গ্লাস পানিতে ডুবে মরবে। তুই থামবি? একটা প্রশ্ন ছিল, ধলা ইন্দুর সবাইকে আপনি বলে ডাকে কেন? একদিন ভাই বলছিল এই তুমিটা নাকি অনেক বিশেষ একটা শব্দ। ভাইয়া নাকি যে মেয়েটিকে ভালোবাসবে তাকে নাকি তুমি করে ডাকবে। কার ভাগ্য যে এত খারাপ আল্লাহই ভালো জানেন। ও মা, এখানে দেখছি মার থেকে মাসের দরদ বেশি। আশা চুপ করে আছে, তুই কেন এত কথা বলছিস? ওই দেখ, কারা কুমিরটা গেটের সামনে দাঁড়িয়ে আছে। মরার মনে হয় শখ হইছে। আজকে বাজে একটা স্বপ্ন দেখেছি। মারিয়া, তুই আস্তে আস্তে নাস্তা কর, আজ কলেজে যেতে হবে না। তুমি এখনো আগের যুগেই পড়ে আছো। মারিয়া, নাস্তা শেষ করে কলেজে যাও। একদিন কলেজ মিস করলে অনেকগুলো ক্লাস মিস করবে কিন্তু। হ্যাঁ আম্মু, তুমি এত চিন্তা করো কেন বলো তো? আমি তো এখন বড় হয়ে গেছি। এখনো যে চকলেট না দিলে ঘুমায় না, সে নাকি বড় হয়ে গেছে। শোনো মেয়ের কথা। আমার নাস্তা করা শেষ, এখন বরং কলেজে যাই। গুড বাই আম্মু আব্বু। মেয়েটাকে যেতে দেওয়া ঠিক হয়নি। এত চিন্তা করো না। মায়ের মন, চিন্তা তো হবেই। আজকে তো আম্মু আসতে দিতেই চাইছিল না, খারাপ স্বপ্ন নাকি দেখেছে। তবু তোর মায়ের কথা শুনে দরকার ছিল। নীল, আকাশ কোথায় রে? এসব কুসংস্কার শুধু। তাহলে কলেজ ছুটি হওয়ার পর ওকে দেখতে যাব। আসতে দে, আজকে এই কালো কুমিরের ভর্তা বানাবো। হাই জান, প্রেম করতে? এই কালো কুমিরের বাচ্চা, তোর কি মরার শখ হয়েছে? জানো, তোমাকে বাঁচানোর জন্য সব সময় তো ওই সার থাকবে না, ওই সুযোগটাই আমি কাজে লাগাবো।
স্যার থাকবে না মানে? আপনি কি বলতে চাইছেন? মানে এমনও তো হতে পারে যে ছুটির সময় স্যার গেট থেকে বের হচ্ছেন আর এমন সময় কোনো ট্রাক স্যারকে ধাক্কা মারলো। ছুটির পর মারিয়া আর আশা মিলে আরবকে খুঁজতে লাগলো। হঠাৎ মারিয়ার চোখে পড়লো আরবকে। আরব মোবাইলে কার সাথে যেন কথা বলতে বলতে গেট দিয়ে বের হচ্ছে। মারিয়া আরফের কাছে যাওয়ার জন্য পা বাড়াতে খেয়াল করলো একটা ট্রাক আসছে আরফের দিকে। মারিয়া দৌড়াতে শুরু করলো। মারিয়া স্যার বলে চিৎকার করে গেটের বাইরে গিয়ে আরফকে ধাক্কা দিয়ে গেটের ভিতর ঢুকিয়ে দিল। আর দ্রুতগামী ট্রাক মারিয়াকে ধাক্কা মেরে ফেলে দিয়ে যায়। মারিয়া ছিটকে রাস্তার অন্য প্রান্তে গিয়ে পড়ে। ঘটনাটা কয়েক মুহূর্তের মধ্যেই ঘটে যায়। মারিয়ার রক্তাক্ত দেহটা আরাফের নজরে পড়ে। আরাফ মিস মারিয়া বলে চিৎকার করে দৌড়ে মারিয়ার কাছে যায়। আরাফের চিৎকার শুনে সবাই দৌড়ে আসে। আশা মারিয়ার রক্তাক্ত দেহটা নজর পড়ার সাথে সাথেই জ্ঞান হারায়। নীলা আশাকে ধরে ফেলে। মারিয়া মিরিহা বলে চিৎকার করতে থাকে। নীলার আরাফ মিলে আরাফের গাড়িতে মারিয়াকে তুলে। আরাফ মারিয়ার মাথাটা নিজের কোলে রাখে। নীল গাড়ি ড্রাইভ করছে। আরাফের সাদা শার্ট রক্তে লাল বর্ণ ধারণ করেছে। তারা হাসপাতালে 10 মিনিটের মধ্যে পৌঁছে দেয়। আরাফ মারিয়াকে কোলে তুলে নিল। আরাফ শুধু মারিয়ার মুখের দিকে তাকিয়ে ভাবছে যে মেয়েটা একটা মিনিটও কথা না বলে থাকতে পারতো না, সেই মেয়ে এখন একদম চুপচাপ হয়ে গেছে। নিজের অজান্তে আরাফের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নীল ডক্টরের সাথে কথা বলতে লাগলো। ও মাই গড, রুগীর তো দেখছি অনেক ব্লাড বেরিয়ে গেছে, তাড়াতাড়ি ও পজিটিভ রক্তের ব্যবস্থা করুন। মিস মারিয়া সুস্থ হয়ে যাবেন তো ডক্টর? আপনি ওনার সুস্থ হওয়ার কথা বলছেন? আমি তো ভাবছি ওনাকে বাঁচাতে পারবো কি না। ডান হাত এবং ডান পায়ের হাড্ডি ভেঙে গেছে, মাথায় খুব ভয়াবহভাবে চোট পেয়েছে, অনেক রক্ত শরীর থেকে বেরিয়ে গেছে। আমার তো ভয় করছে উনি ওটিতেই না মারা যায়। হাউ ডেয়ার ইউ টু টকিং লাইক এ স্টুপিড? ওনার অবস্থা আমি বুঝতে পারছি। এসব কথা শুনলে কেউ মাথা ঠিক রাখতে পারে? আমরা পেশেন্টকে ওটিতে পাঠিয়ে দিয়েছি, শুধু ওই উপরওয়ালাকে ডাকুন। ডক্টরের সাহস কীভাবে হয় এভাবে কথা বলার? জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে, কার কখন মৃত্যু হবে তা উনি নির্ধারণ করলেন নাকি? এরই মধ্যে মারিয়ার মা বাবা হাসপাতালে প্রবেশ করে। মারিয়ার মা পাগলের মতো কান্নাকাটি করে মারিয়াকে চারপাশে খুঁজতে থাকে। আরফের ওনাকে চিনতে অসুবিধা হলো। নীল ঠিকই চিনে ফেলে। আন্টি শান্ত হন, নিজের অবস্থা কি করেছেন? আমি ওকে কিছুতেই শান্ত করতে পারছি না। সব দোষ তোমার। আমি মানা করেছিলাম মারিহা, কতবার বলেছিলাম কলেজে যাস না, কিন্তু কে শুনে আমার কথা? মালিহা বেগম চিৎকার করতে করতে ফ্লোরে বসে গেলেন। হোয়াট? নীলকে থামিয়ে আরফ বলতে লাগলো। ওর সাহস কীভাবে হয় আরাফ চৌধুরীকে মারার প্ল্যান করার? আই জাস্ট ফিনিশ হিম। স্যার, এখন এসব ভাবার সময় নয়। মারিয়া সুস্থভাবে ফিরে আসুক, তারপরে তামিমের ব্যবস্থা করছি। আকাশ মারিয়ার খবর পাওয়ার সাথে সাথেই অসুস্থ শরীর নিয়ে হাসপাতালে চলে আসে। নীল, ডক্টর কি বললো রে? মারিয়া এখনই সুস্থভাবে ওটি থেকে ফিরে আসবে না? 3 ঘন্টা হয়ে গেল, কিন্তু ডক্টর এখনো বের হয়নি। এতক্ষণ লাগছে কেন? ডক্টররা ভিতরে কি করছেন? আমি আমার মেয়ের কাছে যাব। পাগলামি করো না, এখনই আমাদের মেয়ে সুস্থ হয়ে ফিরে আসবে। 4 ঘন্টা পর ওটি লাইট নিভল। ডক্টর বেরিয়ে আসলেন। ডক্টর, পেশেন্টের কি অবস্থা এখন? আমার মেয়ে কি ভিতরে ঘুমিয়ে গেছে? আমাকে ভিতরে যেতে দিন। আমার মেয়েকে আমি অন্য হাসপাতালে নিয়ে যাব। কি হলো? আমার মেয়েকে বের করুন। ডক্টর, এনি প্রবলেম? মালিহা বেগম এসব সহ্য করতে না পেরে জ্ঞান হারান। আরফ ধপ করে চেয়ারে বসে পড়ে। আমার কারণে একটা হাসি খুশি থাকা মেয়েটা মৃত্যুর সাথে লড়াই করছে। মেয়েটার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনোই মাফ করতে পারবো না। এসব হলো কি করে? ওই কুত্তার বাচ্চাকে তো এখন আর ছাড়া যায় না। ওই হারামজাদার কারণে মারিয়া আজ মৃত্যু সজ্জায়। আরফ ধপ করে চেয়ারে বসে পড়ে। কিছুক্ষণের মধ্যে নীলা আর আশাও হাসপাতালে এসে পড়ে। এসব কি আবল তাবল বকছিস? এখনই দেখবি মারিয়া এসে আমাদের পেতনি শাকচুনি এসব। মারিয়া বেগমের জ্ঞান ফিরে আশেপাশে মারিয়াকে খুঁজতে থাকে। আরফ দূর থেকে তাকিয়ে দেখছে। আমার মারিহা কই? ওরে ডাক দাও, রাত হয়ে গেল তো, ভাত খাবে না? তুমি আগে কিছু খেয়ে নাও। তুমি যখন ঘুমিয়েছিলে তখন মারিয়া খেয়ে নিয়েছে।
এখন ঘুমিয়ে পড়েছে। ওকে আর বিরক্ত করো না, হ্যাঁ? আমাকে ফেলেই খেয়ে নিল, আমিও তাহলে খেয়ে ফেলি। দাও খাবারটা। তোমাকে কষ্ট করতে হবে না, হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। এত বছর হয়ে গেল ওদের বিয়ের, কিন্তু ভালোবাসা এক চুলও কমেনি। হয়তো সত্যিকারের ভালোবাসা এমনই হয়। হ্যাঁ, তোমাদের উচিত বাসায় চলে যাওয়া, অনেক রাত হয়ে যাচ্ছে। আশা, তুই যাবি? ভাইয়া, আমি তোমার সাথে যাব। বাবা, ঠিক আছে। তুমি কিছুক্ষণের জন্য এখানে থাকতে পারবে? মারিয়ার আম্মুকে বাসায় রেখে আসতাম, এখানে থাকলে আবার পাগলামি করবে। নো প্রবলেম আঙ্কেল। আমার মেয়েটার একটু খেয়াল রেখো বাবা। টেনশন করবেন না, আমি আর আশা এখানে আছি। আমার যদি চিনতে ভুল না হয়, তোমার নাম আরাফ, তাই না? আপনি কিভাবে জানলেন? মারিয়া বলে তোমার কথা, বলে তুমি নাকি অনেক রাগী। নীল তোমাকে স্যার বলে ডাকছিল, তাই গেস করে বললাম আর কি। কোনো চিন্তা করবে না, আর আসার দরকার নেই আপনাকে। আন্টি একলা রেখে দিয়ে আসলে ওনার শরীর আরও খারাপ হতে পারে। আমি দেখছি, যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে একটু ফোন করে দিব। এখন আসি তাহলে, হ্যাঁ? তোমরা তোমরা আমাকে অনেকটাই চিন্তা মুক্ত করলে। আমি যত তাড়াতাড়ি পারি আসার চেষ্টা করবো, হ্যাঁ? এখন তাহলে আসি, কেমন? তাহলে আমিও আসি স্যার। নীলা চল, যাওয়ার সময় তোকে বাড়ি দিয়ে আসবো। আকাশ নীলা চলে গেল। পরের দিন সকাল 9:30। নার্সের চিৎকারে আরাপের ঘুম ভেঙে যায়। সারা রাত আশা আরাপ বসেছিল মারিয়ার পাশে। স্যার, উনি চোখ খোলার চেষ্টা করছেন। আরাপ খেয়াল করলো, সত্যি মারিয়া আস্তে আস্তে চোখ খুলছে। নার্স কিছুক্ষণের মধ্যে ডক্টর নিয়ে মারিয়ার কেবিনে প্রবেশ করলো। ডক্টর মারিয়ার ভালোভাবে চেক আপ করলেন। নাও শি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাঙ্কস এ লট ডক্টর। ধন্যবাদ দেওয়ার মতো কিছুই আমরা করিনি। যা করেছি তা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আল্লাহর রহমত ওনার উপর ছিল বলেই তিনি প্রাণে বেঁচে গেছেন। মাথায় অনেক চোট পেয়েছেন, তাই ওনাকে সব সময় দুশ্চিন্তা মুক্ত রাখবেন। সামান্য দুশ্চিন্তাও কিন্তু ওনার ক্ষেত্রে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। যতটা পারেন খেয়াল রাখবেন। উনি এখনও পুরোপুরিভাবে সুস্থ নন, 1 সপ্তাহ তো থাকতেই হবে। এটা ওনার উপর নির্ভর করে। যদি বেশি শরীর খারাপ হয়ে যায় 1 মাসও লাগতে পারে। এখন তাহলে আসি, আবার পরে এসে দেখে যাব। আরেকটা কথা, ওনার কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণভাবে খেয়াল রাখতে হবে। ডক্টর কেবিন থেকে বেরিয়ে গেলেন। স্যার, মিস মারিয়া, আপনার কি খারাপ লাগছে? একটু খারাপ লাগছে। আমাকে নিয়ে চিন্তা করবেন না। আপনি ঠিক আছেন তো? আমি তো ঠিকই আছি, কিন্তু আপনি ঠিক নেই। কেন এমন করলেন? আমার উপর দয়া দেখাতে? ওই দিন আপনি তামিম নামের কালা কুমিরের থেকে আমাকে বাঁচিয়েছিলেন, আমার সম্মান রক্ষা করেছিলেন। আমার কাছে নিজের জীবনের চেয়ে বেশি মূল্যবান হলো নিজের সম্মান। তাই আপনার জীবন বাঁচিয়ে আমি আমার ঋণ শোধ করলাম। তোমার এই ঋণ শোধের পাগলামোর কারণে তোমার মা বাবার কি অবস্থা করেছে তুমি জানো? আম্মু, আব্বু কোথায়? তোমার আম্মু পাগলের মতো অবস্থা হয়ে গেছিল, কিছুতেই শান্ত করা যাচ্ছিল না। তাই তোমার আব্বু ওনাকে বাসায় নিয়ে গেছেন। আমি আম্মু আব্বুর কাছে যাব। আচ্ছা, আঙ্কেলে একটা ফোন দিয়ে জানিয়ে দাও মারিয়ার জ্ঞান ফিরেছে। এখনই ফোন করছি ভাইয়া। হ্যালো আঙ্কেল। তুমি কে মা? আমি আশা বলছি, মারিয়ার একটু আগেই জ্ঞান ফিরেছে। আমার মেয়ের জ্ঞান ফিরেছে? আমি এক্ষুনি আসছি। মালিহা অনেক পাগলামি করছিল, তাই রাতে একা ফেলে আসতে পারিনি। হ্যাঁ, তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব মা। আঙ্কেল, আমি না আপনার মেয়ের মতো, তাহলে ধন্যবাদ দিয়ে আমাদের কেন পর করে দিচ্ছেন? তোমাদের মতো বড় মনের মানুষ কি আর এখন পাওয়া যায় মা? নাস্তা করেছেন আপনারা? না রে মা, মেয়ের এই অবস্থা হলে গলা দিয়ে কি আর খাবার নামে রে? তাহলে তাড়াতাড়ি চলে আসুন, সবাই একসাথে খাবো। মালিহা আমার কাছেই বসেছিল। মারিয়ার যে জ্ঞান ফিরেছে শুনেই এতগুলো খাবার রান্না করতেছে মেয়ের জন্য। তোমরা কিন্তু বাইরে থেকে খাবার আনবে না, হ্যাঁ? তাহলে কিন্তু তোমাদের আন্টি খুব রাগ করবে। কষ্ট করে এসব করতে গেল কেন আন্টি? একদিক দিয়ে ভালোই হলো, মজার মজার রান্না খাওয়া যাবে। তাহলে এখন রাখি আঙ্কেল। কি বললো আশা? তারা এখনই এসে পড়বে, আর বাইরে থেকে খাবার আনতে মানা করে দিয়েছেন। আন্টি নাকি এতগুলো রান্না চুলায় বসিয়ে দিয়েছে। ভালোই হয়েছে, খুব ক্ষুধা লাগছিল। এখন কিছু খাবেন? না, আম্মু রান্না করে নিয়ে আসুক, তারপর খাবো। এখন একটু ঘুমন। না না না, তাহলে চুপ করে শুয়ে থাকুন। এই ধলা ইন্দুরের অত্যাচারের ঠেলায় আমি একদিন পাগল হয়ে যাব। মনে মনে বলল। কিছুক্ষণের মধ্যেই মারিয়ার আব্বু আম্মু এতগুলো খাবার নিয়ে রুমে ঢুকলো। মালিয়া বেগম মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন।
আম্মু, আমি এখন ঠিক আছি তো। মাকে কষ্ট দিতে তোর অনেক ভালো লাগে তাই না? আম্মু, তুমি যে কি বলো না, কান্না করতে করতে নিজের কি অবস্থা করছো। এখন একটু খেতে দাও, অনেক ক্ষুধা লাগছে। তারপর সবাই একসাথে খেতে বসলো। মারিয়া বিছানা থেকে নামতে পারবে না বলে মালিহা বেগম মারিয়াকে খাইয়ে দিচ্ছেন। আন্টির খাবারগুলো অনেক টেস্টি হয়েছে। আমি তো আজ প্রচুর খেয়ে ফেলেছি। যদি প্রতিদিন এমন খাবার খাওয়া যেত। খেতে ইচ্ছে করলেই আরাবকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসবে, আমাদেরও ভালো লাগবে। আমার এখন যেতে হবে আন্টি, খুব ক্লান্ত লাগছে। অনেক কষ্ট করতে হয়েছে তোমাদের বাবা, এখন গিয়ে একটু ঘুমিয়ে নাও কেমন? তাহলে এখন আসি আঙ্কেল আন্টি। মারিয়া চলি রে। যা গিয়ে ঘুমা, তোর অবস্থা পুরো পেতনের মতো হয়ে গেছে। আরাপার আশা বাড়ির উদ্দেশ্যে কেবিন থেকে বেরিয়ে গেল। আরাবকে যে তুই রাগী স্যার বলিস, ছেলেটা তো মোটেও এত রাগী না, ছেলেটা খুবই ভালো। ঠিক বলছো মালিহা, এখনের যুগে কে কার জন্য এতটা করে বলো তো? মালিহার বন্ধুরা আর আরাপ না থাকলে যে আজ কি যে হতো। ওই ধলা ইন্দুরের অত্যাচার তো তোমাদের সহ্য করতে হয় না, তাই ওই ধলা ইংরেজি তোমাদের কাছে এত ভালো। আরাপার আশা বাড়ির উদ্দেশ্যে কেবিন থেকে বেরিয়ে গেল মনে মনে। কিছুক্ষণ পর আকাশ আর নীল এলো মারিয়ার সাথে দেখা করতে। কেমন আছেন আঙ্কেল আন্টি? ভালো বাবা। আলহামদুলিল্লাহ। বাবা, তোমরা কেমন আছো? তোমরা কথা বলো, আমি তোমাদের আন্টিকে বাসায় দিয়ে আসছি। হ্যাঁ, আসলে দুপুরের খাবারের আয়োজন করতে হবে তো। কোনো সমস্যা নেই আঙ্কেল, আপনি নিশ্চিন্তে যান। তাহলে আসি বাবা। আরাপ খান এখন মালিহা বেগম বেরিয়ে গেলেন। এখন কেমন আছিস মারিহা? আমার চিন্তা না করলেও চলবে। এখন আঙ্কেলকে তামিমের ব্যাপারে জানানো তোর উচিত ছিল না? স্যার তো ওই কালাকুমির স্যারের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু পারিনি। তো কিসের শাস্তি দিবি? তুই কি আমাদের কিছু হোস না? তোর কষ্ট কি আমরা ব্যথিত হই না? আমি কি তা বলছি? তো কোন কারণে মরবি? তোর এই অবস্থার জন্য তো ওই হারামজাদা দায়ী। তোর কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ নেই বলে এই কথার কোনো ভিত্তি নেই। তামিম তো বলতেও পারে ওর সাথে আমাদের শত্রুতা ছিল, তাই আমরা ওকে ফাঁসিয়েছি। পরে তোরাই ফেসে যাবি, তাই বলছি ছেড়ে দে এবারের মতো। পরে প্রমাণ সহকারে ধরবো, তখন যা করার করে নিবি। তোর কথাই ছেড়ে দিলাম 15-20 দিনের ভিতরে। আমি কিন্তু যাব। এ শরীর নিয়ে কয়দিন পরে, এতদিনের ভেতরে ঠিক হয়ে যাব। জানিস মারিহা, কালকে স্যার তোর জন্য অনেক কিছু করেছেন। মানুষটা তোর পাশে বসেছিল আমরা যতক্ষণ ছিলাম। আঙ্কেল তো যাওয়ার সময় আমাকে বলল স্যার নাকি সারা রাত তোর পাশে বসেছিল। মানুষটা বাইরে থেকে যতটা শক্ত, ভেতর থেকে ততটাই নরম। মাশরাফ খান তাদের কথার মাঝে কেবিনে খাবার নিয়ে প্রবেশ করলেন। কোথায় যাবা? তোমাদের আন্টি তোমাদের জন্য খাবার পাঠিয়েছে। আন্টি এত কষ্ট করতে গেলেন কেন? নিজের ছেলে মেয়েদের জন্য করবে না তো কার জন্য করবে? এখন খেতে বসো দুজন। আকাশ আর নীল খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। অন্যদিকে আরাফ মারিয়ার চিন্তায় মগ্ন। মিস মারিয়াকে রক্তাক্ত অবস্থায় দেখে আমার এত কষ্ট হচ্ছিল কেন? কেন সারা রাত ওনার মায়াবী চেহারা থেকে চোখ সরাতে পারিনি? আমি কি তাহলে ওনাকে... আমি সব কি ভাবছি? কোথায় আমি আর কোথায় ওই বোকার দুষ্ট মেয়ে? ভাইয়া, কি হলো, চিৎকার করছিস কেন? কখন থেকে তোমাকে ডাকছি। কি বলতে এসেছিস বল। আমাকে কলেজের পরে কালকে একটা জায়গায় নিয়ে যেতে পারবে? কোথায়? হসপিটালে। মারিয়াকে দেখতে যেতাম আর কি। ওকে নিয়ে যাব। আচ্ছা মারিয়া মেয়েটা কেমন রে? আশা আরাপের প্রশ্নে বেশ অবাক হয়। অনেক বকবকার দুষ্টামি করে, কিন্তু মনের দিক দিয়ে বিচার করলে ওর মতো মহৎ মেয়ে হাতে গুনে কয়েকজন পাওয়া যেতে পারে। এখন ঘুমোতে যা। গুড নাইট হিস। গুড নাইট। রাত 2টা বাজে, কিন্তু আরাফের চোখে ঘুম নেই। চোখ বন্ধ করলেই মারিয়াকে দেখতে পাচ্ছে। আরাফ খুব সকালে ঘুম থেকে উঠে গেল, কারণ সারা রাত 2 চোখের পাতা এক করতে পারেনি। নামাজ পড়ে হালকা নাস্তা করে আশাকে নিয়ে কলেজ চলে গেল। আরাফের ক্লাসগুলো করাতে বিরক্ত বোধ হচ্ছে। ক্লাস শেষে আরাফ আশাকে নিয়ে হসপিটালে চলে গেল। আঙ্কেল আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মা, তোমরা কেমন আছো? ভালো আঙ্কেল। দাঁড়িয়ে আছো কেন? বসো তোমরা। মারিয়া এখন কেমন আছে? একটু আগে ঘুমালো মা। ভালোই হয়েছে তোমরা এসেছো, আমি কিছুদিন পর তোমাদের বাড়ি যেতাম। কেন, কোনো সমস্যা আন্টি?
না বাবা, 15 দিন পর মারিয়ার জন্মদিন, এটাকে খুশি করার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করব ভাবছি। সর্বপ্রথম তোমাদেরই দাওয়াত দিলাম। চেষ্টা করবো যাওয়ার। চেষ্টা করবে মনে? যেতেই হবে। আমি তো আন্টির হাতে রান্না খেতে যাব। যখন মান চায় তখনই আমার বাসায় চলে আসবে। তোমরা তো আমাদের নিজের ছেলে মেয়ের মতো। ওকে আন্টি, আমরা অবশ্যই যাব। এই তো আমার গুড বয়। তাহলে এখন আসি আঙ্কেল আন্টি। ঠিক আছে বাবা, 15 দিন পর যেন তোমাদের আমার বাসায় দেখি। অবশ্যই আন্টি, অবশ্যই দেখবেন আন্টি। আশা এবং আরাব বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। দিনগুলি বেশ ভালোই যাচ্ছে মারিহার। অন্যদিকে আরাব মারিহাকে ছাড়া কিছুই ভাবতে পারছে না। আরাব সময় পেলে মারিয়াকে দেখতে হসপিটালে চলে যেত। মারিয়াকে হসপিটাল থেকে 1 সপ্তাহের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল, যার কারণে হসপিটাল থেকে মারিয়া রিলিজ দেওয়ার পর তাদের আর দেখা হয়নি। এই কয়েকদিনের মধ্যে মারিয়া অনেকটাই সুস্থ হয়ে গেছে। মারিয়া এখন একটু একটু হাঁটতে পারে। এই কয়েকদিন আরফের জন্য যেন কয়েক বছরের মতো মনে হয়েছে। অবশেষে আরফের অপেক্ষার অবসান ঘটল। আজ মারিয়ার জন্মদিন। মারিয়ার বাসায় অনুষ্ঠানের আয়োজন চলছে। মারিয়া, জলদি রেডি হয়ে নিচে আসো, মেহমান তো আসা শুরু করে দিয়েছে। মালিহা, মারিয়াকে বলে দাও নীল, নীলা আর আকাশ এসেছে। মারিয়া, তোর বন্ধুরা চলে এসেছে, তুই রেডি হয়ে নিচে চলে আসিস। আশা, আরব তো এখনো আসেনি। আন্টি, আমরা এসে গেছি। এই তো তোমার সব ছেলে মেয়ে এসে পড়েছে। তোমাদের আসতে কোনো ধরনের অসুবিধা হয়নি তো বাবা? আন্টি, আমি তো আপনার বাসা চিনি, তাই আসতে কোনো সমস্যা হয়নি। তোমরা বসো সবাই, আমি মারিয়াকে নিয়ে আসছি। আসলে মেয়েটা তো এত ভালো করে হাঁটতে পারে না, যদি সিঁড়ি থেকে পড়ে কোনো অঘটন ঘটায় আর কি। আজকে আরব কালো কালারের শার্টের সাথে হোয়াইট কালারের প্যান্ট এবং ব্লেজার পরেছে। সব মেয়েরা যেন আরবকেই দেখছে। আশাও কম না। আশা কালো কালারের টপসের সাথে রেড কালারের প্লাজো এবং ওড়না পরেছে। দুই ভাই বোনকেই সবাই দেখছে। আপের নজর পরে সিঁড়ির উপর। সিঁড়ি দিয়ে যেন একটা ছোট্ট পরী নেমে আসছে। মারিয়াকে দেখে ওই চাঁদটাও মনে হয় লজ্জা পাচ্ছে। মারিয়া মেরুন কালারের একটা গাউন পরেছে, ঠোঁটে হালকা মিষ্টি কালারের লিপস্টিক, চোখে কারো করে কাজল দিয়েছে, ড্রেসের কালারের সাথে ম্যাচিং জুয়েলারি। মারিয়া, আজকে তো আমি তোকে দেখতে 420 ভোল্টের কারেন্ট খেলাম। সত্যি তোকে অনেক সুন্দর লাগছে। তোর সাথে একটা ছবি তুলতে দিবি প্লিজ? পাম মারা বন্ধ হলে কেক কাটবো, চল। আরব সেই জায়গাতেই হাঁ করে দাঁড়িয়ে আছে। ভাইয়া, তোর কি হলো? ভাইয়া। হ্যাঁ চল। আরব। মারিয়া কেক কাটলো। সবাই হাততালি দেওয়া শুরু করলো। মারিয়া আব্বু আম্মু কেক খাইয়ে দিল। হঠাৎ কেউ কলিং বেল বাজালো। কে বাবা তুমি? আমি মারিয়ার বন্ধু। আরবের তো ছেলেটিকে দেখে মাথায় রক্ত চড়ে গেল। ছেলেটি হলো তামিম, মারিয়ার বন্ধুরা। তো তামিমকে দেখতে পেয়ে প্রচুর রেগে যায়। শুভ জন্মদিন মারিয়া। আই এম সরি, আমি এত কিছু করার পরেও তুমি আমার বিন্দু মাত্র ক্ষতি চাওনি। আমি তো ভেবেছিলাম আমি যা করেছি তার জন্য আমাকে জেলে যেতে হবে, কিন্তু তুমি আমার কিছুই করলে না, বরং সুযোগ দিলে ভুল শুধরে নেওয়ার জন্য। পারো তো আমাকে মাফ করো। আমি তোমাদের সবার থেকে মাফ চাইছি, পারলে মাফ করো। আর মারিয়ার আজ জন্মদিন, খবর পেয়েছিলাম, তাই সাথে করে ছোট্ট একটা উপহার এনেছি। কম আসি। খাবার না খেয়ে কোথাও যেতে দিব না। আপনি এসব কি বলছেন? মাথা ঠিক আছে? ভুল তো প্রত্যেক মানুষই করে থাকে, আমাদের তো উচিত অন্তত একটা সুযোগ দেওয়া। তামিম কি এনেছে আমার জন্য তা তো দেখতেই হবে। ওয়াও, চকলেট বক্স! আমি তো সবচেয়ে বেশি পছন্দ করি চকলেট। আপনাকে ধন্যবাদ এই উপহারের জন্য। এখন আমি আসি। তুমি যে আমায় মাফ করেছো এটা আমার কাছে অনেক। আমার জরুরি একটা কাজ আছে, তাই জলদি যেতে হবে। বাই বাই। তুই এই শয়তানকে মাফ করি কেন? ওই শয়তান কোনো দিন ঠিক হবে না। আমি শুধু এতটুকুই বলবো, আপনার কাজটা ঠিক হয়নি। মারিয়া এই বিষয় নিয়ে কথা না বলে 5 দিন পর কলেজে যে অনুষ্ঠান হবে সেই আলোচনায় বসে গেল। কি ঠিক করলি? অনুষ্ঠানে কে কি করবি? অনুষ্ঠানে আমি আর নীলা ঠিক করেছি শাড়ি পরবো। নীলার আকাশ পাঞ্জাবি, তোকেও কিন্তু শাড়ি পরতে হবে। ওকে। নীলা তো নাচ করবে। কি? তোকে পুরো পাকাটা পেতনের মতো লাগবে। আমি ওই ধলা ইন্দুরকে একটুও ভয় পাই না। হয়েছে, এখন চুপ কর। চুপ করবো কেন? দেখিস না তোর ভাই আমাকে দেখলে ধরফর করে কাঁপে। মুখে লাগাম দে।
ওই ধলা ইন্দুরের থেকে কোনো অংশে আমি কম না। কোনো মেয়েই ওই ধলা ইন্দুরকে পছন্দ করে না। আর ওই ধলা ইন্দুরের সমান বয়স হলে আমার এখন 2-3টা বাচ্চা থাকতো। উচ্চতা তো আমার সমানই হবে। আপনার উচ্চতা কত ম্যাডাম? অনেক বেশি, 5 ফুট 3। কণ্ঠটা তো চেনা চেনা লাগছে। মারিয়া পিছনে ফিরতে দেখে আরব দাঁড়িয়ে আছে। মারিয়া ঢুকিল। স্যার আপনি কখন এলেন? আমি তো ভয় পেয়ে গেলাম আপনাকে দেখে। আমার সমান বয়স হলে আপনার 2-3টা বাচ্চা হয়ে যেত। আর কি যেন বলছিলেন? আমি আপনার সমানই? আমি 6 ফিট 3। দৌড়তে গেলে আপনার সমানই? শুধু আমার মুখ পর্যন্ত দেখতে গেলে আপনাকে কষ্ট করে উপরে দেখতে হয়। আচ্ছা, আমি গাড়িতে বসছি, তুই জলদি আয়। আরব রেগে বেরিয়ে গেল। আমাকে কেউ বললি না কেন স্যার আসছে? সবাই বিদায় নিয়ে বেরিয়ে গেল। রাত 11টা। কে কে গিফট করলো দেখতে হবে তো। নীলা একটা হাতের ঘড়ি গিফট করেছে, নীলা একটা সুন্দর টেবিল ল্যাম্প। আরে এইটা তো ওই বেডের স্প্রেটা, যেটা আমি বেশি টাকা না থাকার কারণে কিনতে পারিনি, কিন্তু পরের দিন গিয়ে এইটা আর পাইনি। এইটা গিফট করেছে আশা। আমি সবাইকে গিয়ে অনেক অনেক ধন্যবাদ দিব। হঠাৎ মারিয়ার নজর পড়ে একটা লাল রঙের বক্সের উপর, যাতে লেখা আরব চৌধুরী। স্যার আবার কি গিফট করলেন? ওয়াও, এখানেও তো একটা নীল রঙের সিল্কের শাড়ি আছে। শাড়িটা সত্যিই খুব সুন্দর। এটা আমি আলমারিতে রেখে দিব। আরবের পাশে এই মেয়ের এত বড় সাহস, বলে কি না আমাকে কোনো মেয়ে পছন্দ করে না। মিস মারিয়া, আমি আপনাকে ছাড়বো না। 5 দিন পর পুরো কলেজ খুব সুন্দর করে সাজানো হয়েছে। আশা, নীলা শাড়ি এবং শরীর খারাপ করলো নাকি? মারিয়া সাদা রঙের একটা শাড়ি পরেছে। শাড়ির পাড়টা গোল্ডেন কালারের হয়েছে। চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে হালকা লাল রঙের লিপস্টিক, চুলগুলো কোমর পর্যন্ত ছেড়ে রেখেছে। আরফে 2 চোখ খুঁজে যাচ্ছে মারিয়াকে। আরফের নজর পড়ে গেটের কাছে দাঁড়িয়ে থাকা মারিয়ার উপর। মারিয়াকে দেখছে। আরফও কোনো অংশে কম না। আরফ পরেছে সাদা কালারের শার্টের সাথে কালো কালারের প্যান্ট, শার্টের উপর কালো ব্লেজার, চুলগুলো স্পাইক করেছে। আরফ নিজের কাজে মনোযোগ দিল, কারণ প্রধান শিক্ষক সব কাজের দায়িত্ব দিয়েছে আরফের কাঁধে। তামিম কিছুক্ষণ পর কলেজে প্রবেশ করলো। কেমন আছো মারিয়া? ভালো, আপনি কেমন আছেন? অনেক ভালো। তোমাকে আজ অসাধারণ লাগছে। আজকে আমি অনেক খুশি, তাই মনে হয় এমন লাগছে। আমিও আজকে অনেক খুশি। তামিম একটা রহস্য ঘেরা হাসি দিয়ে চলে গেল। 4:30 অনুষ্ঠান শুরু হয়। এক একে সবাই নৃত্য আবৃত্তি নাটক পরিবেশন করেছে। এখন নীলা পারফরমেন্স করছে। এরপর মারিয়া। হঠাৎ আশা আরফের কাছে গিয়ে কান্না শুরু করে দিল। কি হয়েছে আশা? অবশ্যই আন্টি। ভাইয়া, মারি। কি হয়েছে বল, কি হয়েছে বলবে তো? স্যার, আমরা মারিয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না। একটা মানুষ কিভাবে উদান্ত হয়ে যেতে পারে নাকি? ভাইয়া, মারিয়া তো নীলার পারফরমেন্সের আগেই আমার সাথেই ছিল, কিন্তু হঠাৎ যখন পিছনের সিটে মারিয়াকে ডাক দেওয়ার জন্য তাকাই, তখন দেখি মারিয়া নিজের সিটে নেই। ও মাই গড। আমি আন্টিকে ফোন দিয়ে জিজ্ঞাসা করিনি মারিয়া বাড়ি গেছে কিনা। হ্যালো আন্টি, মারিয়া বাসায় গেছে? বলো মা। কই না তো, আমার মেয়ের কি কিছু হয়েছে? মারিয়া ঠিক আছে তো? তোমাদের না একসাথে আসার কথা? এই তো মারিয়া। মারিয়া কোথায় গেছিলি? হাত মুখ ধুতে গেছিলি? আমাদের জানিয়ে যাবে না? আন্টি, মারিয়া হাত মুখ ধুতে গেছিল। আমি তো ভয় পেয়ে গেছিলাম। মারিয়া কখন বাসায় আসবে? চিন্তা করবেন না আন্টি, আমরা ওকে বাসায় দিয়ে আসবো। খোদা হাফেজ আন্টি। ভাইয়া, তোমার কথা মতো তো আন্টির সাথে নাটক করে দিলাম, এখন কি করব? আমাদের সবাইকে আলাদা আলাদা জায়গায় খুঁজতে হবে। 1 ঘন্টা পর আমরা এখানে মিলিত হব। এখন এক একটা মিনিট আমাদের কাছে অনেক মূল্যবান, তাই জলদি চলো। আরব শহরের পার্কগুলি দেখছে, নীলা আর আশা ছোট্ট ছোট গলিতে দেখছে। আকাশ আর নীলা শহরের মেন রাস্তাগুলো দেখছে। আরফের 2 চোখ পাগলের মতো খুঁজে যাচ্ছে মারিয়াকে। মারিয়া ধীরে ধীরে জ্ঞান ফিরছে। আমি এত ঝাপসা দেখছি কেন? এই জায়গাটা তো পরিচিত লাগছে। আমার হাত পা বাঁধা কেন? মারিয়া আগের ঘটনা মনে করার চেষ্টা করছে। তখনই কারোর পায়ের জুতার শব্দ পেল। আপচা আপচা আলে বুঝে উঠতে পারছে না কে রুমে এসেছে। চেহারা স্পষ্ট হওয়ার সাথে সাথে মারিয়া তামিমকে দেখতে পায়। মারিয়া ভয়ে চুপসে গেছে। আমাকে দেখে খুশি হওনি বুঝি জান? আপনি আপনি এসব কি বলছেন? কালকেই তো আপনি মাফ। মারিয়া, তোমাকে এই সাজে দেখার পর
আমার মাথা কাজ করছিল না, তাই আমি তোমার সাথে এমন করে ফেলেছি। আমি সত্যি তোমার সম্মান নষ্ট করতে চাইনি, আমাকে প্লিজ মাফ করে দাও। এখন যেভাবে নাটক করলাম, এখনো এইভাবেই নাটক করছিলাম। আপনার মাথা ঠিক আছে তো? মাথা তো তখনই নষ্ট হয়ে গেছিল যখন ওই আরাব কুত্তার বাচ্চা আমাকে সবার সামনে তোমার জন্য আমাকে চর মেরেছিল। তাহলে আমার সাথে নাটক করলেন কেন? তুমি অনেক বোকা জান, ওই দিন নাটক না করলে তো তুমি আমার দেওয়া জুসটা খেতে না। শয়তান, আমি তোকে ছাড়বো না। তুমি আমাকে কিছু করতে পারবে না জান। এখন পুরো কলেজ খালি, তোমার বন্ধুরা আর ওই কুত্তার বাচ্চা তোমায় খুঁজতে গেছে। এই রুমটা লক করে গেছিলাম, যার কারণে ওরা গুরুত্ব দেয়নি। চিনতে পারছো এই রুমটা? এটা তো কলেজের পেছনে থাকে, স্টোর রুম। একদম ঠিক বলেছো। আমি এত জায়গা থাকতে এই কলেজেই তোমাকে রেখেছি কেন বলো তো? তোমার জন্য এই কলেজে আমার সম্মান নষ্ট হয়েছে, তাই আমি এইখানে তোমার সম্মান ধুলে মিশিয়ে দেব। আমি কিভাবে জানবো? একবার আমার হাত পা খুলে দে, আমি তোর এমন অবস্থা করব জীবনেও ভুলবি না। তাই বুঝি জান? দাঁড়াও, খুলে দিচ্ছি, কিন্তু তার আগে তো তোমাকে ইনজেকশনটা দিয়ে দিতে হবে। কিসের ইনজেকশন এটা? এই ইনজেকশন পুশ করার সাথে সাথেই তুমি নিস্তেজ হয়ে পড়বে, তোমার শরীরে কোনো শক্তি আর বাকি থাকবে না। আপনার দুটো পায়ে পড়ি, আমাকে যেতে দিন। 1 ঘন্টা হতে 15 মিনিট বাকি। হঠাৎ নীল আরবকে ফোন দেয়। তামিম মারিয়াকে ইনজেকশনটা পুশ করে দেয়। মারিয়ার কথায় পাত্তা না। তোমার কি ব্যথা লেগেছে জান? চিন্তা করো না, ইনজেকশন পুশ করার পর একটু ব্যথা লাগবেই, তারপর ধীরে ধীরে শরীর একদম কাজ করা বন্ধ করে দেয়। একবার আমার হাতটা খোল, এরপর দেখবি তোর কি অবস্থা করি। তাই বুঝি জান? আমি তো ভয় পেয়ে গেলাম, হাত পা খুলে দিচ্ছি, এরপর দেখবো তুমি কি করতে পারো। তামিম মারিয়ার হাত পা খুলে দিল। সাথে সাথে মারিয়া উঠে দাঁড়ালো আর তামিমের গালে চড় মারল। তোমার হাতগুলি খুবই নরম। আমার মাথা ভাল লাগছে কেন? দাঁড়িয়ে থাকার শক্তিও আমি হারিয়ে ফেলছি। ঔষধ নিজের কাজ শুরু করে দিয়েছে। তামিম মারিয়ার আঁচল ধরে টান মারে। মারিয়া আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। মারিয়ার দুটো হাত যেন অবশ হয়ে এসেছে। তামিম একটানে ওর শাড়ি খুলে ফ্লোরে ফেলে দেয়। মারিয়া টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। আমি চাইলেই তোমাকে ঘুম পাড়িয়ে দিতে পারতাম, কিন্তু আমি চাই তুমি নিজের সর্বনাশ নিজে দেখো। আহারে, কতটা অসহায় তুমি। আমার তো কান্না পাচ্ছে। এখানে তোমায় কেউ বাঁচাতে আসবে না জান। তামিম শয়তানি হাসি দিয়ে নিজের শার্টটা খুলে ফ্লোরে ফেলে দিল। তামিম এক পা করে মারিয়ার দিকে এগোতে লাগলো। মারিয়া কান্না করে যাচ্ছে। তামিম কারোর পায়ের আওয়াজ শুনে থেমে গেল। মুহূর্তের মধ্যে কেউ দরজা ভেঙে ফেলে। তামিম একটা লাঠি নিয়ে এগিয়ে যেতে দেখে আরফ দাঁড়িয়ে আছে। আরফের দু চোখ লাল হয়ে আছে। আরফের নজর পড়ে ফ্লোরে পড়ে থাকা মারিয়ার উপর। আগে নিজেকে তো বাঁচা, তোকে তো মেরে ঘুমের ইনজেকশন দিয়ে দিব, তারপর শুরু করব নাটক। স্যার, আপনি এমনটা কি করে করলেন? নেশা করে শেষ পর্যন্ত নিজের ছাত্রীর সাথে সি। আর মারিয়াকে ভয় দেখিয়ে বলছেন মারিয়া যেন সবকিছুর জন্য আমাকে দায়ী করে। অসহায় মারিয়া, হা 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 হা। তুই আর নাটক করার জন্য বাঁচবি না। আর মেয়েরা দুর্বল না, এই মেয়ে হলো মায়ের জাতি। এই মেয়ে জাতি যদি সাহসী না হতো, তাহলে আজ তুই আমি পৃথিবীর আলো দেখতেই পারতাম না। এই মেয়ে জাতির উপর কোনো জোর দিয়েছিস তুই, তোর চোখ তো আমি তুলে নেব। তামিম আর আরফের মারামারি লেগে গেল। তামিম কি আর এমন সুটাম দেহি আরফের সাথে পারবে? আর একাধারে তামিমকে ঘুষি লাথি মারতে থাকে। তামিমের সারাটা দেহ থেকে রক্ত ঝরছে। আরফ তবুও থামেনি। পিটার চোটে তামিমের হাতের লাঠিটা আগেই পড়ে গেছিল। আরফ লাঠিটা দিয়ে তামিমকে আঘাত করতে থাকে। তামিম ফ্লোরে ধপ করে পড়েছে। আরফর হাতের উপর পা দিয়ে বল প্রয়োগ করতে থাকে। নীল আকাশ নীলা আশা আরফের জন্য কলেজের বাইরে দাঁড়িয়েছিল। কলেজের ভিতরে চিৎকারের আওয়াজ শুনে স্টোর রুমের দিকে দৌড়ে আসে। রুমে ঢুকে সবাই যেন আকাশ থেকে পড়ল। আরফ তামিমকে মেরে যাচ্ছে। আকাশ নীল আরফকে শক্ত করে ধরে, তবুও আরফ থামছে না। হাত দিয়ে না মারতে পেরে পা দিয়ে লাথি মারছে। নীলের কথাই আরফের হুঁশ ফিরে। আরফ মারিয়ার শাড়ি তুলে মারিয়ার শরীরে শাড়িটা ভালো করে পেঁচিয়ে দেয়। মারিয়া, স্যার, আপনি যদি না আসতেন তাহলে তামিম। আরফের মারিয়ার এই অবস্থা দেখে আরো রাগ উঠে যায়। আরফ আবার লাঠিটা নিয়ে তামিমের দিকে আগাতে থাকে। এমন সময় অ্যাম্বুলেন্স এসে পড়ে। তামিমকে নিয়ে হসপিটালে নিয়ে যায়। আকাশ, তুমি নীলার আশাকে একটু বাড়িতে বসে দিও, আমি মারিয়াকে বাসায় দিয়ে আসছি। আরফ মারিয়াকে কোলে তুলে নেয়।
তারপর মারিয়াকে সিটে বসাতে গেলে খেয়াল করে মারিয়া ঘুমিয়ে গেছে। হয়তো এসব ওষুধের কারণে শরীর ক্লান্ত হয়ে গেছে। আরাপ মারিয়ার সিট বেল্টটা বেঁধে দিয়ে নিজের সিটে বসে মারিয়ার মাথাটা নিজের কাঁধে রেখে ড্রাইভ করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে মারিয়ার বাড়িতে পৌঁছে যায়। মালিহা বেগম কলিং বেল দেওয়ার আওয়াজ শুনে দরজা খুলে দেখে আরাপ মারিয়াকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে আমার মেয়ের, বলেই কান্না শুরু করে দিল। মালিহা বেগম কান্না করার আওয়াজ শুনে আশরাফ খান আসেন। মারিয়া, আমার মা, চোখ খোলো। মারিয়া, রুমটা আমাকে একটু চিনিয়ে দিন, আমি ওকে শুয়ে দিয়ে সবটা বলছি। আরাপ তাদের সবটা খুলে বলে। ওই হারামজাদাকে আমি জেলের ভাত খাওয়ামু। মাথাটা এত ভারী ভারী লাগছে। আমি কোথায়? তুই বাসায় মা? আম্মু, রুমের বাইরে এত শব্দ কিসের? মালিহা বেগম কিছু না বলে মারিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। কাঁদছো কেন আম্মু? আমার তো কিছু হয়নি। তো যদি কিছু হয়ে যেত, আর বাবা ঠিক সময়ে না পৌঁছালে তো আজ ওই হারামজাদা তোর জীবনটা নষ্ট করে দিত। নীল ফোন করে জানালো একটুর জন্য নাকি প্রাণী বেঁচে, ভালোভাবে চিকিৎসা করলে নাকি 1 বছর লাগবে সুস্থ হতে। হারামজাদা মরল না কেন? কারো মৃত্যু কামনা করতে নেই আম্মু। তুই এখন ওর ভালো চাইছিস? আমি কারো মৃত্যুর জন্য দায়ী থাকতে চাই না আম্মু। এখন বলো তো, বাহিরে এত আওয়াজ কিসের? কিছু আত্মীয় আসছে। হঠাৎ আত্মীয়? আমাদের ভুল বুঝিস না মা, তোর বাবা তোকে ওই অবস্থায় দেখার পর আর কোনো রিস্ক নিতে চায়নি। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বোঝাতে পারিনি। তোর বাবা এতটাই ভয় পেয়ে গেছেন যে তোর বিয়ে ঠিক করে ফেলেছেন। আজকে গায়ে হলুদ, জলদি শাড়িটা পরে নিচে চলে আয়। কি আবল তাবল বকছো? আমার তো 17 বছর, এখনো 18 হয়নি। তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। আমি নকল বার্থ সার্টিফিকেট বানিয়ে এনেছি। আমার ছেলে পছন্দ হয়েছে, তোমারও হবে। আমি কি নিজের মেয়ের খারাপ চাইবো বলো? আমার একটা মাত্র মেয়ে। আমার মেয়ের চুল পরিমাণ ক্ষতি কেউ করুক, যাকে মারিয়ার জন্য বেছে নিয়েছি সে কখনো আমার মেয়েকে কষ্ট দিবে না। আমার মেয়েকে সবসময় আগলে রাখবে। তাড়াতাড়ি মালিহাকে রেডি করিয়ে নিচে নিয়ে আসো। মালিহা বেগম মারিয়াকে রেডি করিয়ে নিচে নিয়ে যায়। মারিয়া কান্না করে যাচ্ছে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। মারিয়া নিজের রুমে দরজা আটকে কাঁদতে লাগলো। আশাকে একটাবার ফোন দিয়ে দেখি বিয়ে ভাঙার কোনো উপায় পাই কিনা। হ্যালো আশা। মারিয়া, এখন কেমন আছিস? তোর গলাটা এমন লাগছে কেন? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে রে। এসব তুই কি বলছিস? সবটাই সত্যি। তুই আমাকে বল, কিভাবে বিয়েটা ভেঙে ফেলা যায়? তোর তো 18 বছর হয়নি, বিয়ে হবে কিভাবে? বাবার নকল বার্থ সার্টিফিকেট বানিয়ে এনেছে। তাহলে তুই পালিয়ে আমাদের বাসায় চলে আয়। আমি পারবো না নিজের বাবা মাকে কষ্ট দিতে। প্লিজ তুই। ফোনটা তো মারিয়া কেটে দিল। আমি কিভাবে পারবো বাবাকে কষ্ট দিতে? বাবা যাকে ঠিক করেছেন আমি তাকেই বিয়ে করব। তুই বিয়েটা না করতে চাইলে বল আমাকে। আমি রাজি আম্মু। আমি জানি তুই মন থেকে রাজি হোসনি। আমি তোর বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার একটা কথাও শুনিনি। এখন হাঁ কর। সকাল থেকে তো কিছুই মুখে তুলিসনি। খেতে ভালো লাগছে না। ভালো লাগছে না বললেই হলো? পুরো খাবারটা তোকে শেষ করতে হবে। রাত 10টা। মারিয়া লক্ষ্মী মেয়ের মতো খেয়ে ঘুমিয়ে গেল। মালিহা বেগম নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তোর স্বামী তোকে অনেক ভালোবাসবে, দেখে নিস। তোকে সব বিপদ থেকে রক্ষা করবে। মনে মনে সকালবেলা থেকে মারিয়াদের বাড়িতে হইচই শুরু হয়ে যায়। সবাই খুশি, একমাত্র মিলিহা ছাড়া। মাশরাফ খান বিউটি পার্লারের লোক বাসায় নিয়ে আসে। মারিয়াকে রাজকন্যার মতো সাজানো হয়েছে। মারিয়া লাল রঙের লেহেঙ্গা পরেছে, 2 হাতে 2টা বালা, হাত ভর্তি লাল রঙের চুড়ি, গলায় স্বর্ণের সীতাহার পরেছে, কানে স্বর্ণের বড় বড় ঝুমকো, চুলগুলো এক সাইডে খোপা করে তাতে গোলাপ ফুল গেঁথে দিয়েছে, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক। আজ মারিয়াকে পুরো হুড়পড়ির মতো লাগছে। জামাই এসেছে বলে সবাই চিৎকার করে ওঠে। এটা শুনে মারিয়ার ভেতরটা মোচড় দিয়ে ওঠে। মাশরাফ খান রুম থেকে বেরিয়ে নিচে চলে গেলেন। তাদের কথার মাঝে মাশরাফ খান একজন ভদ্রলোক আর একজন ভদ্র মহিলাকে নিয়ে রুমে প্রবেশ করলেন। মারিয়ার বন্ধুরা বরকে দেখার উদ্দেশ্যে নিচে চলে যায়। ভদ্রলোকটাকে উদ্দেশ্য করে বলেন, আসবি মারিয়ার হাত ধরে নিচে নিয়ে আসছে। মারিয়ার বন্ধুরা মারিয়ার দিকে এগিয়ে আসলো। আমার ভাবি তো খুব সুন্দর, ভাইয়া না বিয়ে করলে আমি বিয়ে করে নিতাম। তাই নাকি?
তুমি বড় হলে তোমাকেও সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে দেব। ভাইয়া সত্যি খুব লাগে, তোমার মতো সুন্দর হওয়া লাগবে কিন্তু। পুরো ঘর লাল গোলাপ দিয়ে সাজানো হয়েছে। উপরের দেওয়ালের সাথে একটা বড় ঝাড়বাতি লাগানো হয়েছে। মারিয়াকে জামের পাশে বসানো হয়। মারিয়া মাথা নিচু করে বসে আছে। সবাই খুব খুশি, কিন্তু মারিয়ার ভেতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কণ্ঠস্বরটা চেনা চেনা মনে হচ্ছে। মারিয়া পাত্রকে দেখে মনে হয় আকাশ থেকে পড়ল। আপনি এখানে কি করছেন? পাত্র কই? আমি যেহেতু পাত্রের জায়গায় বসে আছি, তাহলে তো আমি পাত্র হব। তোমার মাথায় কি কমন সেন্স বলতে কিছু নেই? আপনার নাম তো আরাফ। বাসায় সবাই আমাকে আরিয়ান বলেই ডাকে। আরিয়ান যদি আরাফ হয় তাহলে আরাফ হলো আরিয়ান। আরাফ যদি কলেজের প্রফেসর হয় তাহলে আরিয়ান আব্বুর বন্ধুর ছেলে। তাহলে আমি কে? আমি মনে হয় পাগল হয়ে যাব। কি হলো, চুপ করে আছো কেন? আমি কবুল বলে ফেলেছি, এবার তুমি কবুল কবুল বলো। কি যেন এতক্ষণ বলছিলেন, মনে পড়েছে। কবুল কবুল কবুল। বিয়ে হলো কখন? এখনই তো বললে। হায় আল্লাহ, আমি এটা কি করে ফেললাম? কল্পনার জগতে এতটাই হারিয়ে গেছিলাম যে স্যারের ধমক শুনে কবুল বলে দিলাম। মারিহা, এখন তোর কি হবে? এই ধলা ইন্দুর তো আমাকে মেরেই ফেলবে, চাকরানির মতো খাটাবে। এবার তুমি রাগি স্যারের রোমান্টিক অত্যাচার দেখবে। এবার মারিয়ার বিদায়ের পালা। আম্মু কোথায় আব্বু? মাশরাফ চৌধুরী সে কখন থেকে কান্না করে যাচ্ছে। মাশরাফ খান মালিহা বেগমকে নিয়ে এলেন। মারিয়া মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। মাশরাফ খান নিজেকে আর আটকে রাখতে পারেন না, মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আশরাফ, আমার মেয়েটাকে দেখে রাখিস। মেয়ে খুবই ছোট্ট, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আরাফ বাবা, আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। ছোট থেকে খুব আদর যত্নে বড় করেছি তো। আপনি চিন্তা করবেন না, আমি নিজের রক্তে শেষ বিন্দু দিয়ে হলেও মারিয়াকে রক্ষা করব। আমি যাব না আব্বু। এমন করে না মা। মারিয়াকে আরব গাড়িতে তুলতেই পারছে না। অনেক কষ্ট করে গাড়িতে ওঠানো হলো। মারিয়া কান্না করতে করতে গাড়িটি সেন্সলেস হয়ে যায়। আশরাফ চৌধুরী ড্রাইভারের সাথে বসে আছেন। আশফি মারিয়াকে একটা ম্যাগাজিন দিয়ে বাতাস করছে। আরব মুখে পানি ছিটাচ্ছে। কিছুক্ষণের মধ্যে তারা বাড়িতে হঠাৎ মারিয়ার শ্বশুরবাড়িতে পৌঁছে যায়। বাড়িটা দোতলা, পুরো বাড়ি সাদা রং করা। বিল্ডিং এ কিছু কিছু জায়গায় গোলাপি রং দিয়ে ডিজাইন করা। দারোয়ান গেট খুলে দেয়। গেটের ভিতর দুই পাশে নানা রঙের ফুলের গাছ লাগানো, মধ্য দিয়ে পাকা রাস্তা করেছে। মারিয়ার জ্ঞান ফিল, শরীর প্রচুর দুর্বল, তাই আরব মারিয়াকে কোলে তুলে নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। সব আত্মীয় স্বজন তাদের ছবি তুলছে। মারিয়ার তো মন চাচ্ছে মাটি খুঁড়ে ভিতরে চলে যেতে। ভাইয়া, জাস্ট অসাধারণ লাগছে। আমি কি এভাবে দাঁড়িয়ে থাকবো নাকি ভেতরে ঢুকতে দেবে? আমি হেঁটে যেতে পারবো। বেশি কথা বললে কোল থেকে ফেলে দেব। না না, ফেলবেন না। একদম চুপ করে থাকো। আরব মারিয়াকে কোলে করে নিজের রুমে নিয়ে যায়। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি একটু বাইরে যাচ্ছি। মারিয়া ফ্রেশ হয়ে এসে রুমটা ভালোভাবে দেখছে। বেশ পরিপাটি। দেওয়ালে আরাফের অনেকগুলো ছবি লাগানো। বিছানার পিছনে দেওয়ালে ফুলবাগানের একটা বড় ছবি লাগানো। এই ছবিটা দেখলে মনে হয় রুমের ভিতর সত্যি সত্যি ফুলবাগান বানিয়ে রেখেছে। মারিয়া বিছানায় গিয়ে বসে। কিছুক্ষণ পরে আশা রুমে ঢুকে। কেমন লাগছে এখন ভাবি? ওই ধলাই ইন্দুরের সাথে আমার বিয়ে হয়েছে ভাবলেই ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর ভাবিটা কি বন্ধ কর। তুই যতবার ভাবি ডাকবি ততবার আমার মনে পড়ে যাবে আমার সাথে ওই ধলা ইন্দুরের বিয়ে হয়েছে। আসবি কোথায়? আজকে সারাদিন হইচই করেছে, তাই এখন ঘুমিয়ে গেছি। মা খাবারটা পাঠিয়েছে, জলদি খেয়ে নি। আম্মু কিন্তু পরে এসে অনেক বকা দিবে। মারিয়া খাবারটা খেয়ে বিছানায় গা এলিয়ে দেয়। ক্লান্তির কারণে সাথে সাথেই চোখ লেগে যায়। মারিয়ার ঘুম ভাঙে রাত 10টায়। ঘুম থেকে উঠে এমন কিছু দেখতে মারিয়া তা কল্পনা করেনি। পুরো খাট গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো। ফুলের গোলাপের পাপড়িতে বড় একটা লাভ আঁকা হয়েছে। অনেকগুলি মোমবাতি লাভটাকে ঘিরে রেখেছে। পুরো রুমের দেওয়াল জুড়ে আরব আর মারিয়ার বিয়ের ছবি ফ্রেমে করে টাঙিয়ে রেখেছে। এই রুমটা যেন তাদের বিয়ের প্রতিটা মুহূর্ত আগলে রেখেছে। একটা ছবিতে আরব মারিয়ার দিকে তাকিয়ে আছে, আরেকটা ছবিতে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। এই ছবিগুলোর মধ্যে আরব মারিয়াকে কোলে নিয়ে রেখেছে। এই ছবিটাও আছে। মারিয়া যেন এক নাম না জানা জগতে পৌঁছে গেছে। মারিয়ার ঘোর কাটল দরজা খোলার আওয়াজে। মারিয়া বিয়ের সময় আরবের দিকে ভালো করে তাকায়নি, যার কারণে
আরবকে বড় সাজে রুমে ঢুকতে দেখে অবাক দৃষ্টিতে মারিহা আরফের দিকে তাকিয়ে আছে। আরফ নীল রঙের পাঞ্জাবি আর গোল্ডেন কালারের চুড়িদার পায়জামা পরেছে। পাঞ্জাবির পকেটের জায়গায় একটা ব্রোচ লাগানো, হাতে একটা দামি ঘড়ি, চুলগুলো স্পাইক করা। রাজপুত্র বোধহয় আজ আরবের কাছে হার মানবে। এইভাবে কি দেখছো? কিছু না। এসব কি আপনি করেছেন? হ্যাঁ। কখন করলেন? যখন তুমি বিয়ে করে ঘুমোচ্ছিলে। আমার একটা প্রশ্ন ছিল। ওকে বলো। আমার সাথে আপনার বিয়ে ঠিক হলো কিভাবে? আপনি বাবার বন্ধুর ছেলে, বাবা বুঝতে পারলো কিভাবে? দাঁড়া বলছি। মিস মারিহার রুমটা আমাকে একটু চিনে দিন, ওনাকে শুয়ে দিয়ে এসে সব বলছি আমি আপনাদের। মিস মারিহার জন্মদিনে তামিম নামের যে ছেলেটা এসেছিল, সে একদিন মারিহার সাথে অসভ্যতামি করছিল, যার কারণে আমি ওকে চড় মারি। এসবের প্রতিশোধ নেওয়ার জন্যই মিস মারিয়াকে ঘুমের মেডিসিন দিয়ে ওকে কলেজের রেস্টের রুমে মিস মারিয়াকে বন্দি করে ওনার সম্মান নষ্ট করার চেষ্টা করে। আমি ওকে শাস্তি দিয়ে এসেছি, বাঁচবে কিনা সন্দেহ আছে। হরমজাদাকে আমি ছাড়বো না। তোমার আব্বুর নাম কি বাবা? আশরাফ চৌধুরী। কোথায় থাকেন? সিলেটে। তোমার ডাক নাম কি আরিয়ান? আপনি কি করে জানলেন? আমি আর আশরাফ সিলেটে একসাথে 10 বছর কাজ করেছি। আমি এখানে আসার সময় তোমার বয়স ছিল মাত্র 5 বছর। আমি এখানে আসার পর তোমার বাবার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আপনি তাহলে সেই মাশরাফ যার কথা আব্বু বলেন? আসলে আমি এখানে আসার পর বাবার মোবাইলটা চুরি হয়ে যায়, যার কারণে আব্বু আপনার সাথে যোগাযোগ করতে পারেনি। আমি মারিহাকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চাই না, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়ে দিতে চাই আমি। আমি আশরাফকে ভালো করেই চিনি, ওর মতো মানুষ হয় না। তাই আমি তোমাকে আমার মেয়ের জীবন সাথী বানাতে চাই। আশা করি তুমি আপত্তি করবে না বাবা। কিন্তু বাবা। আমি ওর সাথে কথা বলে নিচ্ছি, আশরাফ কখনো আপত্তি করবে না। তাহলে আমিও রাজি আঙ্কেল। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব বাবা। ধন্যবাদ দেওয়ার কিছুই করিনি আমি আঙ্কেল। আমি আজকে আব্বু আম্মুকে ফোন দিয়ে বলে দিচ্ছি কালকে সকালে যেন আপনাদের বাসায় পৌঁছে যায়। ঠিক আছে বাবা, তাহলে কালকেই গায়ে হলুদের অনুষ্ঠানটা সেরে ফেলি, কেমন? অবশ্যই আঙ্কেল। আব্বু কালকে সকাল 8টায় আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। এবার বুঝলে কিভাবে কি হলো? আমি গায়ে হলুদের দিন ওদের বাসায় গিয়ে কার্ড দিয়ে আসি, আর কার্ড দেওয়ার সময় ওদের যেভাবে নাটক করতে বলেছিলাম ওরা সেইভাবে নাটক করে, কারণ আমি জানতাম পাত্রের নাম শুনলে তুমি সন্দেহ করতে। সবই বুঝলাম, কিন্তু আকাশ, নীল, নীলা আমার সাথে নাটক করলো কেন? ওই পেতনি মুখপুরা বান্দর, লেজ ছাড়া শিয়ালগুলো এত ভালো নাটক করতে পারে আমার তো জানাই ছিল না। ফ্রেশ হয়ে গোল কামিজটা পরে আসো। পারবো না। কি বললো আরেকবার বলো। মারিয়া এখনই পরে আসছি। কামিজটা নিয়ে মারিয়া ওয়াশরুমে চলে গেল। ততক্ষণে আরাফ চেঞ্জ করে একটা শার্ট আর প্যান্ট পরে নিল। মারিয়া ওই গোল কামিজটা পরে বের হলো। কামিজটা নীল রঙের। আরাফের সামনে যেন একটা নীল পরী দাঁড়িয়ে আছে। এখন থেকে লম্বা আর গোল কামিজ পরবা। কিন্তু আমি তো এসব পরি না। এখন থেকে পরবা। তুমি এখানে এসে বসো, আমি তোমার কোলে মাথা রাখবো, আর তুমি আমার মাথায় বেলি কেটে দেবে। পারবো না। আমি যদি রেগে যাই, এর ফল কিন্তু ভালো হবে না। মারিয়া আর কথা না বাড়ি খাটে গিয়ে বসে। আরাফ মারিয়ার কোলে মাথা রাখে। মারিয়া বিলি কেটে দিচ্ছে আর আরাফের 14 গোষ্ঠী উদ্ধার করছে। একটু পরে আরাফ ঘুমিয়ে সে তলিয়ে যায়। ঘুমন্ত অবস্থায় পুরো বাচ্চাদের মতো লাগে স্যারকে। ফর্সা লম্বা ঠোঁটগুলো, হালকা গোলাপি চোখগুলো, ছোট্ট ছোট্ট নাকটা চওড়া। ছোট্ট চোখগুলোতে যখন চিকন কালো ফ্রেমে চশমা পরে তখন পুরো হিরোদের মতো লাগে। ঘুমন্ত অবস্থায় দেখলে কেউ বিশ্বাসই করতে চাইবে না মানুষটা এতটা রাগী। মনে মনে সকালবেলা আরাফ ঘুম থেকে উঠে বড় একটা ধাক্কা খেল। মারিয়াকে নিজের বুকে মাথা রেখে ঘুমিয়ে থাকতে দেখে। আরাফ মারিয়ার কোলে ঘুমিয়ে থাকার কারণে বেচারি মারিয়া নড়চড় করতে পারছিল না, যার কারণে আরাফের বুকে মাথা রেখে ঘুমিয়ে যায়। মারিয়া, মারিয়া, এই মারিয়া, তাড়াতাড়ি ওঠো। কোন হারামজাদারে আমার ভালো ঘুমটা নষ্ট করছে? আমি হারামজাদা? সরি স্যার, সরি। কিন্তু আপনি আমার রুমে কি করছেন? আমাদের যে কাল বিয়ে হয়েছে সে কথা তোমার মনে আছে তো? মারিয়া চারপাশে চোখ বুলিয়ে নিল। মনে পড়েছে। আরে ধলা ইন্দুর, তুই যে আমার জীবনটা নষ্ট করছস, এই কথা আবার মনে থাকে না কেমনে? হঠাৎ কেউ একজন দরজা ধাক্কাতে শুরু করে। তুমি কি ফ্রেশ হয়ে এসো, আমি দেখছি কে এসছে। ঠিক আছে। মারিয়া ওয়াশরুমে চলে গেল। আর বিছানা থেকে উঠে দরজা খুলল। আসবি তুই এত সকালে? আমি ভাবিকে নিচে নিয়ে যাব।
ভাবি আসার পর থেকে তো ভালো করে একটু কথাই বলতে পারলাম না। ফিস হতে গেছে, ভেতরে আয়। ভাইয়া, তোমার কপালটা অনেক ভালো, এত সুন্দর বউ পাইছো। আমার কপালে যে কি আছে। আরাপ আশফির কান ধরে কাছে আনে। এত অল্প বয়সে তো পাকনামো কিসের, হ্যাঁ? আসবে? ভাবি কখন থেকে তোমাকে এক নজর দেখার জন্য বসে আছি। মারিয়া খাটে বসে আশফিকে টান দিয়ে নিজের কোলে বসে গালে একটা কিস দেয়। আমাকে তো কিস দেওয়া দূরের কথা, এখন পর্যন্ত একটু জড়িয়ে ধরলো না। ওর গন্ধ আসছে মনে হয়। কই, আমি তো পাচ্ছি না। ভাইয়া, আমাকে মনে হচ্ছে এখন খেয়ে ফেলবে। মারিহা ব্যাপারটা বুঝতে পেরে মুখ টিপে হাসতে শুরু করে, যা দেখে আরাপের রাগ আরো বেড়ে যায়। আরাপ কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। খেপে গেছে মনে হয়, আম্মু বলছে তাড়াতাড়ি নাস্তা করে যেতে। চলো। মারিহা গিয়ে দেখে আরাপ সবার আগে খাবার টেবিলে বসে গেছে। মারিহা বসার জন্য আরাপ নিজের সাথে চেয়ারটা টেনে এগিয়ে দেয়, কিন্তু চেয়ারটাতে আশফি বসে যায়। ভাবি, আমার সাথে চেয়ারটা খালি আছে, এখানে বসো। জো হুকুম মেরে আকা। মারিয়া আর আশফি দুজনে একসাথে হাসতে শুরু করে দেয়, আর আরাপ রাগে পুরো টমেটো হয়ে গেছে। আশাকে ডাক দিয়ে আসো আশফি। এই তো এসে গেছি। মা, আজকে কি রান্না করছো? কথা কম করে বেশি করে খাওয়া শুরু করো। মা, জাস্ট অস্থির হয়েছে, পায়ে বারবার কি লাগতেছে, দেখতে হবে তো। মারিয়া টেবিলের নিচে তাকিয়ে দেখে আরাপ মারিয়ার পায়ে নিজের পা দিয়ে ঘষতেছে। এই ধলা ইন্দুরের জ্বালায় আমি কি শান্তিতে একটু খেতেও পারবো না? পাগুলো উপরে তুলে বসি। মারিয়া পা দুইটা উপরে তুলে ফেলে, আর আশফি মারিয়ার জায়গায় নিজের পা দোলাচ্ছে আর খাচ্ছে। তুই আমার পায়ের মধ্যে নিচের পা ঘষাচ্ছিস কেন? তোর কি ঠান্ডা লাগছে? আরাপ সাথে সাথে টেবিলের নিচে তাকিয়ে দেখে মারিয়া পা উপরে তুলে রাখছে। আমার সাথে চালাকি এর ফল ভালো হবে না। মারিহা, আমরা কিন্তু আজকে অনেক মজা করব। আজ আমাদের সব কাজিনরা আসবে। চলো ভাবি, আমরা একটু লুডো খেলি। না গো, আমি এখন একটু ঘুমাবো। কেন এখন? তোমার ভাই তো আমাকে সারা রাত একটু ঘুমাতে দেয়নি। মারিয়ার কথা শুনে আরফির গলায় খাবার আটকে যায়। এই নে পানি, তাড়াতাড়ি খা, আজকে আমার বৌমাকে একটু ঘুমাতে দিস। আরাপ কিছু না বলে টেবিল ছেড়ে উঠে চলে যায়। আমি রেগে যাওয়ার মতো কি বললাম? মারিয়া খাওয়া দাওয়া করে রুমে গিয়ে দেখে আরাপ খাটে শুয়ে মোবাইল টিপছে। তোমার ফেসবুক আইডি আছে? না না তো, আমি তো মেসেজ কি এটাই চিনি না। গুড গার্ল। এই ধলা ইন্দুর তো জানে না যে আমার একটা না, দুইটা না, তিনটা আইডি আছে। নীল রঙের পেন্সিল, স্পর্শের তরি, মিষ্টি মারিহা, এই আইডিগুলোর নামই খুব সুন্দর, তাই না? এইগুলো আমার আইডির নাম, খুবই সুন্দর তাই না? হায় আল্লাহ, মুখ ফসকে তো সবই বলে ফেললাম, তাড়াতাড়ি মোবাইলটা খুঁজতে হবে। মারিয়া মোবাইলটা চারপাশে খুঁজতে শুরু করে দেয়। কি খুঁজছো? আমার মোবাইলটা। মোবাইল তো সেই কখন থেকে আমার হাতে, ফ্রেন্ড ছাড়া কারোর সাথে কথা বলনি, তাই ছেড়ে দিলাম। সম্পর্ক বিবাহিত দিয়ে দিয়েছি, তোমার সব ছবি কেটে দিয়েছি, আর পাসওয়ার্ডটাও চেঞ্জ করে দিয়েছি। এটা কিন্তু ঠিক না। কি বললো আরেকবার বলো। বললাম যে একদম ঠিক কাজ করছেন। ভাইয়া আসবো? ভেতরে ঢুকবি তার জন্য অনুমতি নেওয়া লাগবে নাকি? আমাদের সব কাজিনরা এসেই মারিয়াকে দেখার জন্য পাগল হয়ে গেছে। নিজের ভাবিকে নিবে, এতে অনুমতি নেওয়ার কি আছে? ভাবি চলো তো। আশফি মারিয়াকে নিয়ে চলে গেল। আশা মারিয়াকে তার কাজিনদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। টিনা, এই যে আমাদের মারিয়া ভাবি। কি মিষ্টি দেখতে ভাবিটা, আমি আশার খালাতো বোন টিনা। ভাবি, ওনার নাম নাদিয়া। আমি আশার মামাতো বোন। আমার পাশে যে বসে আছে সে হলো মাওয়া, আমার ছোট বোন। আর টিনার পাশে বসে থাকা ছেলেটা হলো আমার বড় ভাই নাহিদ। ম্যাডাম, আমি আপনার হাজবেন্ডের ছাত্র। আমি ছাত্রী। আরে শৈতান, আমি এখন বান্ধবী থেকে ম্যাডাম হয়ে গেলাম। আমি ভাবলাম যে আকাশ, নীল, নীলা আসলে আরো ভালো হবে, তাই তাদের ফোন করে ডেকে আনিয়েছি। ভালো করিনি মারিহা? খুব ভালো করছস, তোদের দেখার অনেক ইচ্ছে করছিল। সবাই বসো, এখন শুরু হবে আসল মজা। আজকে সবাইকে এখানে পারফরমেন্স করতে হবে। তাহলে ট্রুথ অর ডেয়ার খেলি? তাহলে শুরু করা যাক। আশা মেঝেতে বোতল ঘুরিয়ে দেয়, আর বোতলটার উপরে অংশটা নীলার দিকে গিয়ে থামে। নীলাকে আমি প্রশ্ন করব। জলদি করো ভাবি। তোর জীবনের লজ্জাজনক একটা ঘটনা বল। এটা কিন্তু ঠিক না মারিহা, একবার আমি ড্রেনে পড়ে গেছিলাম। সবাই একসঙ্গে জোরে জোরে হাসতে থাকে। হাসির আওয়াজ শুনে কি হয়েছে
দেখার জন্য আরব ড্রয়িং রুমে আসে। আরবকে দেখার সাথে সাথে সবার হাসি বন্ধ হয়ে যায়। কি হচ্ছে এটা কি এখানে? খেলছিলাম, খেলবে তুমি? বাদ দাও আশফি, ওনার দ্বারা এইসব হবে না। কি? আমি পারি না এমন কিছুই নেই, আমি খেলবো। আমি নাহিদের পাশে গিয়ে বসলাম। কেমন আছিস? এবার আশফির উপরে পড়েছে। আশফি, তোমাকে এবারও বেবি ডোলমা সনিতে গান দিয়ে নাচতে হবে। ভাবি, তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারলা? কিন্তু ভাবির জন্য আমি অবশ্যই করব। ভাবিকে নিয়ে তো মেরাত জানে হাজির। হ্যাঁ, ইউ আর সো সুইট। গান চলছে আর আশফি মেয়েদের মতো করে কোমর দুলিয়ে নাচছে। সবার হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার মতো অবস্থা। এসে নাও মারিহা, মাই ডিয়ার ওয়াইফ। তোমাকে এমন কাজ দেব যা তুমি জীবনে বলতে পারবে না। আমার কাছে গিটার আছে, নিয়ে আসি এখনই। এটা করতে পারবেন তো স্যার? চ্যালেঞ্জ? ইয়েস। আশা গিটার নিয়ে আসে, আরব গিটার নিয়ে গান গাইতে শুরু করে। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দেউরিয়ে। ও আমাদের প্রেমের পরোয়ানা জারি হয়ে গেছে অনেক আগে। ও প্রিয়া রে প্রিয়া, আয় না একটু কাছে। ও প্রিয়া রে প্রিয়া, একটা গল্প বলার আছে। আরবের গান সবাইকে যেন মুগ্ধ করে দিয়েছে। গান শেষে সবাই জোরে জোরে হাততালি দিচ্ছে, কেউ কেউ সিটি বাজাচ্ছে। মারিয়া নিজের অজান্তে হাততালি দিয়ে ফেলে। এইবার টিনার উপর পড়েছে। টিনা তো একটু ছোট, তাই একটা সহজ কাজ দিলাম, একটা কবিতা বলতে হবে। টিনা কবিতা খুব সহজেই বলে ফেলে। এবার আসে মারিয়ার পালা। এবার তোমাকে বাঁচাবে কে? এই ধলা ইন্দুর এখন আমার শোধ তুলবে। আল্লাহ, দড়ি ফেলাও। নাদে আপু, তুমি বলো কি করতে হবে? অফকোর্স। কালকে হবে আসল মজা। আরব মারিয়ার পাশে গিয়ে বসে। মারিয়ার কানে কানে বলে কি করতে হবে। কি? না করতে পারলে আরো বড় কাজ দিয়ে দেবো, তাড়াতাড়ি করে ফেলো। স্যার প্লিজ। যা বলেছি তাই করতে হবে। এখানে তো অনেক মানুষ আছে। তাতে আমার কি? এটা বেশি হয়ে গেল না? আরো তো বাকি আছে। যা করতে বলেছে তাড়াতাড়ি কর। এখন কিন্তু অনেক সময় নষ্ট হচ্ছে। ওকে ওকে, করছি তো। আরব গিয়ে সবার মাঝখানে দাঁড়ায়, তারপর মারিয়া গিয়ে আরবের পাশে দাঁড়ায়। তারপর মারিয়ার দু হাত দিয়ে আরবের গলা জড়িয়ে ধরে। মারিয়া চারপাশে তাকিয়ে দেখে সবাই অন্যদিকে তাকিয়ে সিটি বাজাচ্ছে। কি হলো? কিছু না। মারিয়া পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে আরবের মুখের অনেক কাছে চলে যায়। তারপর আরবের দুই গালে দুইটা কিস দিয়ে দৌড়ে অন্য রুমে চলে যায়। স্যার, এইবার তাকাবো? ভাইয়া, আমি কিন্তু ছবি তুলে ফেলছি, কালকে ছবিটা বড় করে আনবো। দাঁড়া, তো খবর নিচ্ছি। আমি তো ভাবির কাছে গেলাম। রাত 10টা। সবাই টেবিলে বসেছে। মাহিরা কই? আমি গেছিলাম ভাবির কাছে, ভাবি বলছে ভাবির খিদে নেই। আমি মারিয়ার জন্য খাবার নিয়ে যাচ্ছি, তোমরা খাওয়া দাওয়া করো। আরব দুজনের জন্য খাবার নিয়ে রুমে চলে যায়। মারিয়া, খাবার এনেছি, খেয়ে নাও। আমি তোমাকে কিছু বলেছি? আমি খাবো না। শেষবারের মতো বলছি, খেয়ে নাও। বলছি তো খাবো না। তোমাকে কিভাবে খাওয়াতে হবে তা আমি ভালো করে জানি। আরব এক হাত দিয়ে মারিয়ার দুই হাত পিছনে নিয়ে চেপে ধরে আর আরবকে হাত দিয়ে জোর করে মারিয়াকে খাইয়ে দিচ্ছে। মুখে খাবারটা দিয়ে মারিয়ার মুখটা হাত দিয়ে চেপে ধরছে যাতে খাবারটা ফেলে দিতে না পারে। এভাবে কয়েক লোকমা খাইয়ে দেয়। আমি আর খেতে পারবো না। খেতে পারবে না মানে? আরো খেতে হবে। প্লিজ স্যার। ঠিক আছে, পরের বার থেকে যদি খাবারের উপর কোনো ধরনের অবহেলা দেখি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরব মারিয়াকে খাইয়ে দিয়ে নিজে খাওয়া শুরু করে। খাওয়া শেষে প্লেটটা রেখে দিয়ে এসে দরজাটা আটকে দেয়। শুয়ে গেলে যে? আমি কার কোলে মাথা রেখে ঘুমাবো? পিচ্ছি খোকা আমার কোলে মাথা না রেখে ঘুমাতেই পারে না। তাড়াতাড়ি উঠে বসো। আরব দুই হাত দিয়ে মারিয়ার কোমর জড়িয়ে ধরে মারিয়ার পেটে মুখ গুজে ঘুমিয়ে পড়ে। তোমার কোলে অদ্ভুত এক শান্তি আছে যা আমার সব ক্লান্ত দূর করে দেয়। আমি তোমার কোলে শুয়ে জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। মাঝে মাঝে ওনাকে পুরো বাচ্চাদের মতো লাগে। মারিয়া খাটের সাথে হেলান দিয়ে একটু পরে ঘুমিয়ে যায়। সকালবেলা আরব তাড়াতাড়ি দরজাটা খোল। মা, এত তাড়াহুড়া করছো কেন? স্যারকে ডাক দিতেই হবে। স্যার জলদি উঠুন, মা দরজা ঢাকাচ্ছে। দাঁড়াও, আমি দেখছি। আরবকে দরজা খুলে আয়েশা বেগম দরজা খোলার সাথে সাথে রুমে প্রবেশ করেন।
মারিহা, আমাদের কিছু আত্মীয় তোমাকে দেখতে আসছেন, তাড়াতাড়ি রেডি হয়ে না। মা, তোমার হাতে এটা কি? আরে আমি তো মেন জিনিসটা দিতেই ভুলে গিয়েছিলাম মাহিরা। মা, এই প্যাকেটটাতে তোমার জন্য একটা শাড়ি আছে, তাড়াতাড়ি পরে নাও। ঠিক আছে মা। তুমি সুন্দর করে শাড়িটা পরে নাও, আমি গিয়ে রান্নাটা শেষ করে ফেলছি। আমি রুমের বাইরে দাঁড়িয়ে আছি, তুমি চেঞ্জ করে নাও। 30 মিনিট পর। তোমার শাড়ি পরা শেষ হয়েছে? আর কতক্ষণ লাগবে? আমি কিন্তু রুমের ভিতরে চলে আসছি। আরাপ রুমের ভিতর গিয়ে মারিয়াকে দেখার সাথে সাথে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। মারিয়ার ব্লাউজ আর পেটিকোট পরে শাড়িটা কোনো মতে শরীরের সাথে পেঁচিয়ে রেখেছে। এখনো শাড়িটা পরা শেষ হয়নি? আমার তো মনে হচ্ছে তুমি শাড়ি পরা স্টার্টই করোনি। বুঝতে পেরেছি। এই যে, তুমি শাড়ি কীভাবে পরতে হয় তা জানো না? আমি পরিয়ে দিচ্ছি। কত মেয়েকে পরিয়েছি, ছোট বাচ্চা মেয়েদের আর কি। আর ইডিয়েট, আমার পুরো কথা তো শুনবা। আমাদের দাদু বাড়িতে আগে আমরা অনেক মানুষ মিলে থাকতাম। আমার বাবা ছিল সবার চেয়ে বড়। আমার বাবার জন্মে 10 বছর পর আমার মেজো কাকার জন্ম হয়, যার কারণে আমি ছিলাম সব চাচাতো ভাই বোনদের থেকে অনেক বড়। আমাদের বাড়িতে অনুষ্ঠান লাগলেই সব বোনেরা শাড়ি পরতে চাইতো। কাকিরা অনেক সময় কাজের কারণে সবাইকে পরাতে পারতো না, যার কারণে বাকিরা মুখ খুলে বসে থাকতো। কাকিরা যখন ছোট বোনদের শাড়ি পরাতো তখন আমি দেখতাম। তারপর কাকিরা সময়ের কারণে যাদের শাড়ি পরিয়ে দিতে পারতো না, আমি তাদের পরিয়ে দিতাম। এখন সবাই দেশের বাইরে চলে গেছে, মা বাবাই শুধু সিলেটে পড়েছিল। এখন বৌমা এসে গেছে, তাই তারাও এখানে এসে গেছে। আর মারিয়াকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিল। শাড়ির রংটা মিষ্টি হওয়ার কারণে মারিয়াকে আরো সুন্দর লাগছে। মারিহা, তোকে অনেক সুন্দর লাগছে। তুই শাড়ি ভাবে পরতে জানিস? আমার তো জানাই ছিল না। আরাপ খেয়াল করলো আশা মারিয়ার কথা শুনে মুখ টিপে হাসছে। এই মেয়ে তো দেখছি আমার মান সম্মান সব শেষ করে দেবে। আত্মীয়রা তো মারিয়াকে দেখে মুগ্ধ হয়ে গেছেন। সবাই মারিয়ার খুব প্রশংসা করে যান। সন্ধ্যাবেলা মারিয়ার জন্য ড্রেস এনেছি। এখানে তো সবই গোল জামা, সাথে ম্যাচিং কোটিও আছে। কালকে থেকে কলেজে এগুলো পরে যাবা। এখন টপস জিন্স এগুলো পরে যাওয়া যাবে না। কলেজে যাব মানে? বিয়ে হয়েছে বলে কি পড়াশোনা করবে না? আমি কিন্তু ফ্রিতে খাওয়াবো না বলে দিচ্ছি, তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। পড়াশোনা তো করতেই হবে মা। আমার বৌমার মন যা চায় সে তাই করবে, আর আমার বৌমার তো এসব পোশাক পরে অভ্যাস নেই। মা, তোর যা পরে যেতে ইচ্ছে করে তাই পরবি। আমি যা করতে বলেছি ওকে তাই করতে হবে। আমি চাই না অন্য কোনো ছেলের উপর নজর দিক। যদি দেয় তাহলে চোখ তুলে নেব তার। নিজে হিরোর মতো যাবে আর আমাকে আন্টি বানিয়ে নিয়ে যাবে। এই ধলা ইন্দুর তো বাঁচাই মুশকিল করে দিল। ভাবি, আজ কিন্তু আমি তোমার সাথে ঘুমাবো। ঠিক আছে আসফি। আমার বউয়ের সাথে ঘুমাবে আমার পিচ্ছি ভাই? এখন তো দেখছি আমার জীবনের বড় ভিলেন আমার ভাই বের হলো। তোমার ভাবিকে তো কালকে কলেজে যেতে হবে, তোমার সাথে সারা রাত মারিয়া গল্প করবে, যার কারণে ওর কালকে কলেজে যাওয়া হবে না। তাই চুপচাপ গিয়ে নিজের রুমে ঘুমিয়ে পড়ো। আমি আজ ভাবির সাথে ঘুমাবো। কালকে আমি অবশ্যই কলেজে যাব, আপনি চিন্তা করবেন না স্যার। চল আসফি। আসবি, মারিহাকে তোর রুমে নিয়ে যা। আমার রুমে নিয়ে যাচ্ছি। আগে খাওয়া দাওয়া তো করে নে। টেবিলে খাবার দিয়েছি, সবাই খেতে বসো। সবাই একসাথে খেতে বসে গেল। আরাপ খাবার খেয়ে নিজের রুমে চলে গেল। আসফি মারিয়া নিজের রুমে গেল। এখানে তো দেখছি তোমার সাথে যে ছবিগুলো বিয়ের সময় তুলেছিলাম সবে বড় করে বাঁধিয়ে রাখছো। ওই ছবিগুলো দেখে নিজে একটা ছবি আঁকার চেষ্টা করেছি। কেমন হয়েছে ভাবি? অনেক সুন্দর হয়েছে। এতটা ভালোবাসো ভাবিকে? ভাইয়া তোমাকে বিয়ে না করলে আমি তোমাকে বিয়ে করে নিতাম। কেন যে এত ছোট হলাম? কি পাকা ছেলে। এখন কিন্তু লেট হয়ে যাচ্ছে, পরে কলেজে যেতে পারবো না। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে তাড়াতাড়ি উঠতে পারবো। আমি তো ভুলে গেছিলাম তোমাকে কাল কলেজে যেতে হবে। তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো। আর তুমি? আমি তো ঘুমাবো। তোমাকে আমি অন্য কোনো নামে ডাকলে কি তুমি রাগ করবে? একদম না। তাহলে তোমাকে এখন থেকে মিষ্টি বলে রাখবো। আর আমি তোমাকে বাবু বলে ডাকবো। খুব সুন্দর নাম তো। তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় বিলি কেটে দিচ্ছি। ঠিক আছে বাবু। আসবি মারিয়ার মাথায় বিলি কেটে দিচ্ছে আর গল্প করছে। অন্যদিকে আরফ ছটফট করছে। হাজার চেষ্টা করার পরও ঘুমোতে পারছে না। একটু পরে আরফ আসবির রুমে উকি দেয়। ততক্ষণে আসবি আর মারিহা ঘুমিয়ে গেছে। মারিহা, মারিহা, এই মারিহা, রুমে চলো। আমি ঠিক আছি স্যার, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। যেটা করতে বলছি সেটা করো। আসবি তো আমার হাতটা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি আশাকে ডেকে আনছি। স্যার এত রাতে ওকে? একদম চুপ করে থাকো তুমি। আরবকে
আশার দরজা ধাক্কাচ্ছে। কিছুক্ষণ পর আশা দরজা খুলে। ভাইয়া তুমি এত রাতে? তুই আসবি রুমে গিয়ে ঘুমা। ঠিক আছে। আশা আশফির রুমে যায়। মারিয়া আশফির হাতটা কোনো মতে ছাড়িয়ে নেয়। আশফি একটু নড়েচড়ে উঠলে আশা মারিয়ার জায়গায় গিয়ে শুয়ে যায়। মারিয়া আরাফের রুমে চলে যায়। তোমাকে কে বলেছিল আসবির সাথে গিয়ে ঘুমাতে? তুমি আসবির সাথে ঘুমিয়ে থাকলে আমার মাথায় বিলি কেটে দেবে কে? বিলি কেটে দিলে তো অনেক লেট হয়ে যাবে। কালকে কলেজে যেতে পারবো না তাহলে। একদিন কলেজে না গেলে কিছু হয় না। কি? এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে নিজের কাজ শুরু করো। মারিয়া খাটে গিয়ে বসে আর প্রতিদিনের মতো করে আরফের মাথায় বিলি কেটে দিচ্ছে। আর একটু পরে ঘুমিয়ে পড়ে। আমার ঘুম নষ্ট করে জন্মের ঘুম ঘুমাচ্ছে এই ধলা ইন্দুর। আল্লাহ, এই মাসুম বাচ্চার প্রতি হওয়া অন্যায়ের বিচার করো। সকালবেলা আম্মু জলদি নাস্তা দাও। আমি চাই না কলেজে যেতে আমার লেট হোক। আশা এবং মারিয়া কোথায়? এখনো নাস্তা করতে টেবিলে আসেনি কেন? এসে গেছি আমি। আমিও এসে দেখি আরফ মারিয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মারিয়া আরফের আনা গোল জামার মধ্যে একটা জামা পরেছে। জামাটা সাদা কালারের সাথে পেস্ট কালারের কোটি, সাদা কালারের ওড়না দিয়ে নর্মালভাবে হিজাব পরেছে। আজকে তোমাকে আমার দেওয়া নামের থেকে বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ বাবু। বাবু? কালকে আমরা একজন আরেকজনের নতুন নাম দিয়েছি। আমি বাবু আর ভাবি মিষ্টি। ভাবি দেবরের ভালোই মিল দেখছি। তোমরা জলদি নাস্তা শেষ করো, লেট হয়ে যাচ্ছে। আমি গাড়িতে ওয়েট করছি। আমাকে কি তোমাদের ড্রাইভার মনে হয়? এমন করে বলছেন কেন স্যার? দুজন এসে পিছনে বসে গেছো, তুমি কি মনে করেছো আমি ড্রাইভারের মতো গাড়ি চালিয়ে যাব? তা তো হবে না। মারিয়া, সামনে গিয়ে বসো। ঠিক আছে স্যার। মারিয়া গিয়ে আরফের সাথে সিটে বসে। আরফ গাড়ি স্টার্ট দেয়। আরফ এক হাতে গাড়ি চালাচ্ছে আর এক হাতে মারিয়ার এক হাত শক্ত করে ধরে আছে। আমার সাথে লুচুগিরি করার জন্যই তাহলে আমাকে নিজের সাথে এনে বসিয়েছে। মারিয়ার হাত ধরে ড্রাইভ করার সময় এক অজানা আনন্দ যেন আমাকে ঘিরে ধরেছে। কিছুক্ষণের মধ্যে তারা কলেজে পৌঁছে যায়। আরফ অফিস রুমে চলে যায়। আশা মারিয়া বন্ধুদের সাথে আড্ডা দিতে। আসসালামু আলাইকুম ম্যাডাম। আপাতত কিছু গরম কয়লা নিয়ে আসো তোমাদের মুখে দেওয়ার জন্য। এসব কি বলছেন? এই ভাঙা বালতি তোর নাটক বন্ধ কর। ভাঙ্গা বালতি? নীলা, কান কাটা পেতনি, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এত ভালো জীবন যেন কারো না হয়। এই ধলা ইন্দুর তো আমাকে জ্বালিয়ে মারছে। মিথ্যা কথা বলবি না। আমি তো দেখছি আমার ভাইটা নিজের বউকে অনেক ভালোবাসে। কেমন ভালোবাসে তা তো শুধু আমি ভালো বলতে পারবো। এক নাম্বারের শয়তান। আমার ভাইয়ের নামে উল্টাপাল্টা কিছু বলবি না। ক্লাসে যেতে লেট হয়ে যাচ্ছে, পরে কথা বলা যাবে, তাড়াতাড়ি চল। সবাই ক্লাসে গেল। সবাই ক্লাসগুলো বেশ মনোযোগ দিয়ে করলো। আরফের ক্লাসে তো মারিয়া একটা কথা বলেনি ভয়ে, কারণ এখনো তো সারাদিনই মারিয়া আরফের কাছাকাছি থাকে। যে কোনো সময় শাস্তি দিতে পারবে আরফ। দেখতে দেখতে কলেজ ছুটি হয়ে গেল। আশা, দেখ তো এখানে কত হ্যান্ডসাম একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমার ভাই বুঝি কম হ্যান্ডসাম? আশা, তোর ভাই তো পুরো ধলা ইন্দুরের মতো দেখতে। বডি বলে কিছু আছে নাকি সন্দেহ আছে? আমি তো ওনাকে কোলে নিয়ে নাচতে পারবো। স্যারের হাইট আর তোর হাইট কখনো মেপে দেখেছিস? স্যার 6 ফুট 3 আর তুই 5 ফুট 3। স্যারের সাথে তোর টম অ্যান্ড জেরির মতো লাগে। এসেছে রে স্যারের চামচা। এখন তুই চুপ কর, একটু দেখতে দে। ওই ছেলেটার সাথে একটা মেয়ে আছে। মেয়েটাকে এক হাত দিয়ে ছেলেটা জড়িয়ে ধরে আছে। দুইজন এক বোতলে 2টা পাইপ দিয়ে খাচ্ছে। কি রোমান্টিক। আমিও চেয়েছিলাম এমন একটা স্বামী, কিন্তু আমার ফাটা কপালে পড়ল তোর ভাই। হতে পারে তাদের কাছে টাকা নেই, তাই একটা বোতল দিয়ে দুজনেই জুস পান করছে। তুই তো দেখছি কিছুই বোঝোস না। একেই ভালোবাসা বলে। ধন্যবাদ ধন্যবাদ। আমি হলাম রোমান্সের রানী। এরপর কেউ কিছু বলিস না কেন? কণ্ঠটা তো পরিচিত লাগছে। আপনি কখন এলেন? আশা, তাড়াতাড়ি গাড়িতে ওঠ। ওই শয়তানগুলো কই গেল? হঠাৎ করে সবার পেছনে ফিরে দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে। ভাইয়াকে দেখা মাত্রই সব দৌড়। আমি কিন্তু গাড়িতে উঠতে বলেছি। মারিয়া আর আশা চুপচাপ গাড়িতে উঠে গেল। মারিয়া আরফের পাশের সিটে বসে ভয়ে পুরো চুপসে আছে। মারিয়া আরফের দিকে তাকিয়ে দেখে আরফের পুরো মুখ লাল হয়ে আছে। আর বাড়ির কাছে এসে গাড়ি থামে। পুরো রাস্তা কেউ টু শব্দ পর্যন্ত করেনি। মারিয়া গাড়ি থেকে নামার সময় আরফ মারিয়াকে কোলে তুলে নেয়। তারপর মারিয়াকে নিজের রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়। আমার নাকি বডি বলতে কিছু নেই,
আমি নাকি রোমান্টিক না? আর কি কি যেন বলছিলে তুমি? কিছু না তো। আমি তো স্পষ্ট শুনলাম তুমি নাকি রোমাঞ্চের রানী। স্যার আমি তো ভালোবাসা কি এটা জানি। তোকে দেখাচ্ছি ভালোবাসা কাকে বলে। আর নিজের শার্টটা খুলে ফুলুরে ফেলে দেয়। আর এক হাত দিয়ে মারিয়ার কোমর জড়িয়ে ধরে একটানে আরাফের একদম কাছে এনে ফেলে মারিহাকে। ওনার এই জিমওয়ালা বডির কাছে দেখছি আমার প্রিয় শাহরুখ খানের বডি কিছুই না। উনি যদি আমাকে কোলে তুলে আছাড় দেয়, আমি তো পুরো লুচি ডাল ভাজার মতো হয়ে যাব। মারিয়া ভয়ে ভয়ে চোখ বন্ধ করে ফেলে আর মারিয়ার ঠোঁটে কিস করে দেয়। আমি বডিওয়ালা সাথে রোমান্টিকও। এবার বুঝতে পারছো তো, নাকি আরেকটু বোঝাতে হবে গো? মারিয়া এবার চোখ খুলে। আর বুঝাতে হবে না, আমি সব বুঝে গেছি। আপনার মতো স্বামী পেয়ে আমি ধন্য। আমি শাওন নিয়ে আসছি, আম্মুকে বলো ভাত দিতে। মিষ্টি মিষ্টি তো আমাকে আসবি ডাকে। আমি ডাকলে কোনো অসুবিধা? না, এই ধলা ইন্দুরের অত্যাচারে তো আর কম ছিল না। এখন আমার কারণেই অত্যাচার আরো বেড়ে গেল। এখন নিজের জুতো দিয়ে নিজেকেই বাড়ি দিতে ইচ্ছে করছে।